देशस्य श्यामलां मातरं वन्दे। আপনারা দেখেছেন আজকের অনুষ্ঠানটি একটি আলোচনা সভাটি একটু অন্য ধরনের। এখানে আমরা 3টি দশক ধরে একটি আলোচনা সভার আয়োজন করেছি। প্রথম দশক শ্রী অরবিন্দের যে বিপ্লবী জীবন এবং তার পরবর্তী জীবনেরও কিছু কথা সেইটা আলোচনা করবেন গৌতম বাবু আর সৌরভ। অনুরাগ আলোচনা করবেন বাঘা যতীনের জীবন নিয়ে, আর মাস্টারদা সূর্য সেনের জীবন নিয়ে আলোচনা করবেন অধ্যাপক অলোক ঘোষ আর সম্প্রতি। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে 3টি দশক ধরে। প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। প্রথম দশক শ্রী অরবিন্দ 1910 সালে পণ্ডিচেরি চলে যাওয়ার পর তার সঙ্গে যারা এই স্বাধীনতা সংগ্রামে বিশেষভাবে যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম বাঘা যতীন। বাঘা যতীন যে আমাদের বুড়িবালামের তীরে যে যুদ্ধে তার প্রাণ যায় সেটা 1915। আবার ঠিক 30-এ গিয়ে সূর্য সেনের জালালাবাদ পাহাড় এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে আন্দোলনের দিনগুলো, এই 3টে দশকে সেইভাবে ভাগ করে আমরা সাজিয়েছি। এটা আলোচনা হবে না, আমরা যেটা করার চেষ্টা করেছি যে একটু কম বয়স যাদের তারা প্রশ্ন করবেন এবং একটু যারা অভিজ্ঞতা বেশি তারা উত্তর দেবেন। আমরা দুজন বিশেষ আমাদের সিনিয়র দুজন শ্রী অরবিন্দ অনুরাগীকে আসতে বলেছিলাম, তারাও এসছেন। তাদেরকে আমি একটু অনুরোধ করব, ডক্টর দিলীপ রায় আর ডক্টর লাহা, একটু আপনার একটু এইখানটা। আজকের অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানের একটা শুরু, সেই জন্য আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা অবজারভার হিসেবে থাকবেন, আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে আমরা আবার পরের অনুষ্ঠানে যাব। আজকের অনুষ্ঠান হচ্ছে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, অরিন্দম দাঁড়িয়ে রয়েছে, আমরা একসঙ্গে এই অনুষ্ঠানটি করছি। এই অনুষ্ঠানটি আজকে প্রথম যে শুরু হচ্ছে, এটার পরবর্তী যে অনুষ্ঠান সেইটা হবে 9th অগস্ট। আমি আজকেই বলে রাখছি আপনাদের, 9th অগস্ট। আজকের অনুষ্ঠানেও দেখবেন আমরা যেটা পাঠিয়েছি সবার কাছে, সেখানে লেখা আছে যে শ্রী অরবিন্দের সময়কার এবং তারপরে বাঘা যতীন বলুন, মাস্টারদা সূর্য সেন বলুন, এদের যারা আত্মীয় স্বজন রয়েছেন সেই সমস্ত পরিবারের প্রতিনিধিরা আজকে অনেকেই উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে এর মধ্যে। আমি পরে তাদেরকে আমাদের অনুষ্ঠান যখন শেষ হবে সেই সময় তাদের সবাইকে বলবো একটু সামনে আসতে। তারাও আজকে এই অনুষ্ঠানে আছেন এবং 9th অগস্ট তাদের একটি গ্রুপ আছে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। 9th অগস্ট আমাদের এখানে আমরা যারা যে সমস্ত পরিবার আলিপুর বোমা মামলা থেকে শুরু করে তার পরবর্তী দিনগুলোতে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন তাদের পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা 9th অগস্ট একটি সারাদিনব্যাপী অনুষ্ঠান করব। আমি আজকের অনুষ্ঠানে মূল জিনিসটি আপনাদের বলে দিয়েছি যে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে হবে এবং প্রথম আমরা শুরু করব শ্রী অরবিন্দের, গৌতম ব্যানার্জি এবং সৌরভ, এদের দুজনের প্রশ্ন উত্তর দিয়ে শুরু হবে। বিষয়টি আপনারা জানেন যে 3 দশকের ত্রয়ী আলোচনাটা, সেই জন্যে এই 3 দশকেরই যে 3জন যারা কিছুটা গোলা বারুদ বোমা এই সমস্ত জিনিস যখন আমাদের স্বাধীনতা সংগ্রামে আসছে সেইটা নিয়ে তারা এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। শ্রী অরবিন্দের সঙ্গে যারা আলিপুরে ছিলেন তাদের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে তারা বলতেন ব্রহ্ম সত্য, বুলেটও সত্য। এইটা মনে রেখে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। সুতরাং এই অনুষ্ঠান থেকে তারই কিছু বুলেটের কিছু শব্দ আমরা
আশা করি শুনতে পারবো। আমি প্রথমেই গৌতম দাকে অনুরোধ করছি গৌতম দার যে শ্রী অরবিন্দের ওপরে যে প্রশ্ন উত্তর রয়েছে সেইটি শুরু করতে। আমরা এক একটি গ্রুপকে 20 মিনিট করে সময় দিয়েছি। ধন্যবাদ। নমস্কার। আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন, এটিকে অত্যন্ত একেবারে ভেতর থেকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকে রয়েছে সৌরভ, ডক্টর সৌরভ মুখোপাধ্যায়। আমরা চেষ্টা করছি প্রশ্নোত্তরের মাধ্যমে শ্রী অরবিন্দের যে অগ্নিপুরুষ শ্রী অরবিন্দ, অর্থাৎ এই যে বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সেই আন্দোলনে শ্রী অরবিন্দের বিশিষ্ট ভূমিকা, সেইটি সম্পর্কে একটুখানি আলোচনার একটা পরিসর তৈরি করবার জন্যে আমার সঙ্গে সৌরভ রয়েছেন। সৌরভকে আমি অনুরোধ করব প্রশ্ন করবার জন্যে। ঠিক একেবারেই প্রশ্নোত্তর যে তা নয়, কিছু কিছু সময়ে সৌরভও নিশ্চয়ই তার মতামত দেবে। সৌরভকে আমি প্রশ্নের জন্যে অনুরোধ করব। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমি একবারে এই আলোচনার শীর্ষক অর্থাৎ অগ্নিপুরুষ শ্রী অরবিন্দ এই শীর্ষক আলোচনার শুরু থেকেই একদম শুরু করছি। অর্থাৎ আমার প্রথম প্রশ্ন গৌতম বাবুর কাছে, যে ইংল্যান্ডে থাকাকালীন শ্রী অরবিন্দ কিভাবে ভারতীয় জাতীয়তা বোধের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল? ইংল্যান্ডে যখন শ্রী অরবিন্দ রয়েছেন, একেবারে বলা যেতে পারে শৈশবের অনতিক্রান্ত শৈশবেই তিনি ইংল্যান্ডে পৌঁছেছিলেন। মাত্র যখন তার 11 বছর বয়স, সেই সময়ে পিবি শেলির একটি কবিতা তাকে ভীষণভাবে আলোড়িত করে। এই কবিতাটির শীর্ষক ছিল দ্য রিভোল্ট অফ ইসলাম। এই যে কবিতাটি, এটির প্রেক্ষাপট অবশ্যই কাল্পনিক। পূর্ব দেশের কোনো একটি জায়গাতে এরকম কোনো একটি বৈপ্লবিক যুদ্ধ, বিপ্লবাত্মক একটি যুদ্ধ, সেইটি এই কবিতার মূল বিষয়। সেই কবিতাটি অত অল্প বয়সী একজন কিশোরকে, বা বলা যেতে পারে সদ্য কৈশোরে অভিষিক্ত একজনকে এমনভাবে উদ্বেল করেছিল যে তখন তার মনে হয়েছিল যে পৃথিবীতে এমন একটা সময় আসছে যখন এইরকম একটা বিরাট বিদ্রোহ বা এইরকম একটা মস্ত বড় বিপ্লব সেইটি ঘটবে, এবং সেই বিপ্লব শুধুমাত্র কোনো একটি দেশ, কোনো একটি জাতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সমগ্র মানব জাতির ভেতরেই একটা নতুন প্রেরণা জাগিয়ে তোলবার একটা পরিসর সেই বিপ্লবের মধ্যে থাকবে। এবং তাতে শ্রী অরবিন্দকে খুব স্পষ্টভাবে, সরাসরিভাবে অংশগ্রহণ করতে হবে। অত অল্প বয়সেও তার এটি মনে হয়েছিল। আমরা যদি একেবারে সূচনা ধরি, তাহলে এটিকে আমরা বলতে পারি দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আরেকটু পরিণত বয়সে তিনি যখন কেমব্রিজে এসেছেন, কিংস কলেজে, সেই সময়ে মজলিস বলে যে সংগঠন, যারা ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে খবরাখবর রাখতেন এবং ভারতীয় ছাত্র যারা, তাদের ভেতরে এইসব বিষয় নিয়ে আলোচনা করতেন, সেই মজলিস এর সদস্য ছিলেন শ্রী অরবিন্দ। এবং সেই সময়ে নিয়মিতভাবে তিনি তার যে এই স্বাধীনতা সম্পর্কে তার যে মত, সেগুলি এই মজলিসের বিভিন্ন সভায় তিনি ব্যক্ত করতেন। সুতরাং এইটিকে বলা যেতে পারে দ্বিতীয় একটা ইনফ্লুয়েন্স। তৃতীয় এবং সবথেকে আকর্ষণীয় বিষয় যেটি, তার ওই যে একেবারে শিশু বয়সে প্রায় ইংল্যান্ডে চলে যাওয়া এবং সেখানে পাঠ গ্রহণের জন্য থেকে যাওয়া তার 3 ভাইয়ের, যেখানে তার বাবার একটা বিরাট ভূমিকা ছিল। বাবা চেয়েছিলেন সমস্ত রকম ভারতীয়ত্বের সংস্পর্শ বিবিক্ত অবস্থায় তিনি যেন তার জীবনকে এগিয়ে নিয়ে যান তার ছেলেদের। সেই ডক্টর কৃষ্ণধন ঘোষই তার ভেতরে যেন একটা ডিসিলিউশনমেন্ট হয় এবং তিনি ক্রমশ
শ্রী অরবিন্দকে অনিয়মিতভাবে হলেও চিঠিপত্র লিখে ভারতে ইংরেজ শাসনের যে খারাপ দিকগুলো সেগুলো সম্পর্কে অবহিত করতে থাকেন। সুতরাং যে পিতা তাকে একেবারে ভারতীয় সম্পর্ক এর সঙ্গে কোনো রকম সংযোগ না রাখার জন্যে বিলেতে পাঠিয়েছিলেন, তার কাছ থেকেই যেন শ্রী অরবিন্দ এই স্বাধীনতা আন্দোলনের একটা প্রেরণা পেতে শুরু করেন। সুতরাং এই রকম বিভিন্ন দিক থেকে ইংল্যান্ডে থাকাকালীন তার ভেতরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার প্রেরণা আমরা আস্তে আস্তে দেখতে পাই। এরপর আমার দ্বিতীয় প্রশ্ন, যে বড়োদায় তিনি যখন দেশে ফিরলেন, যখন বড়োদায় থাকছেন, তখন আমরা জানি যে তিনি বিভিন্ন প্রাচীন ভারতীয় গ্রন্থ, বেদ, উপনিষদ, মহাভারত এগুলোর ওপর টিকা ভাষ্য রচনা করছেন। তো এই সময় কোন ভারতীয় প্রাচীন গ্রন্থ বা গ্রন্থগুলি তার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল সেইটা যদি একটু আলোকপাত করেন। যখন বরোদাতে তিনি ফিরে এলেন তার ঠিক আগে, অর্থাৎ ওই কেমব্রিজের দিনগুলোতেই শ্রী অরবিন্দ বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন যে প্রাচীন ভারতীয় শাস্ত্রের দ্বারা, সেটি হচ্ছে উপনিষদ। উপনিষদের প্রতি তার একটা বিশেষ আগ্রহ বিলেতে থাকাকালীন তৈরি হয়েছিল, বিশেষ প্রভাব বিস্তার করেছিল এই বইগুলিও। একটা খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি যখন তুলনা করছেন, অর্থাৎ কালিদাসের কাব্যের সঙ্গে ব্যাস এবং বাল্মীকির কাব্যের তুলনা করছেন যখন, সেখানে তিনি লিখছেন যে মহাভারতে বেদব্যাস এপিক পোয়েট্রি সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়েছেন। বাল্মীকি রামায়ণে তিনি পেয়েছেন ইনএক্সস্টিবল ফ্লেক্সিবিলিটি অফ পোয়েট্রি। সেই জায়গায় কালিদাসের ক্ষেত্রে তিনি বলছেন পারফেকশন অফ হারমোনি অফ দ্য ভার্স, অর্থাৎ এই কবিতার ভেতরে যে একটা আশ্চর্য সমন্বয়ী ভাবনা, সেইটাকে একেবারে সংশুদ্ধির চূড়ান্ত জায়গাতে যেন পৌঁছে দিলেন কালিদাস। পরবর্তীকালে আমরা যখন দেখি তিনি তার পরিচয় নিজে দিচ্ছেন কোনো মানে পোয়েট এবং রাজনীতিবিদ হিসেবে, অর্থাৎ কবি এবং রাজনীতিবিদ হিসেবে, সুতরাং কবিতার প্রতি তার যে ভালোবাসা সেইটিকে তিনি যেন একটা পূর্ণতার জায়গায় দেখতে পেয়েছেন কালিদাসের কাব্যে। আমরা যদি বলি যে পরবর্তীকালে তার এই ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্যে যে গ্রন্থ তাকে বিশেষভাবে এই বরোদা পর্বে প্রভাব ফেলেছিল তার প্রতি, তাহলে সেটি অবশ্যই মহাভারত। মহাভারতকে তিনি গভীরভাবে পড়েছেন, মহাভারতকে ট্রান্সলেট করেছেন এই সময়ে, এবং গীতারও বেশ কিছু অংশের ট্রান্সলেশন এই বরোদা পর্বে তার কাছ থেকে আমরা পাই। সবশেষে যে প্রসঙ্গটি একেবারে অপ্রাসঙ্গিক হবে না এক্ষেত্রে উল্লেখ করা, এমনকি সাবিত্রীরও একেবারে প্রাথমিক ড্রাফট যা, সেইটি আমরা এই বরোদা পর্বে পাই। সুতরাং মূলত এমন কথা বললে খুব অন্যায় হবে না যে মহাভারত তার উপরে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সংযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রচনা করেছিল তার ক্ষেত্রে। এরপর আমার তৃতীয় প্রশ্ন, যে বড়োদাতে থাকাকালীন যখন ইন্দু প্রকাশে তার ধারাবাহিকভাবে লেখা বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে, তখন সেখানে তিনি কংগ্রেসের নীতি সম্পর্কে কীরূপ মন্তব্য করছেন বা কীরূপ তার যে চিন্তাভাবনা তিনি কিভাবে প্রকাশ করেছেন কংগ্রেস সরকারের নীতির বিরুদ্ধে, সেইটা যদি একটু বলেন। 1894 সালে তার প্রথম লেখা বেরোয় ইন্দু প্রকাশ কাগজটিতে। এটি তখনকার বম্বে থেকে প্রকাশিত একটি কাগজ, যে কাগজের সম্পাদক ছিলেন তাঁরই বন্ধু কেশব গণেশ দেশপাণ্ডে, এবং তিনি শ্রী অরবিন্দকে এই পত্রিকার জন্যে লেখা দিতে বলেন। এই পত্রিকায় প্রথম তার যে লেখাটি প্রকাশিত হয়েছিল
সেখানে কংগ্রেস সম্পর্কে তার যে মনোভাব সেটি খুব পরিষ্কার বোঝা যায় তার লেখার একটি অংশ যদি আমরা উদ্ধার করি তাহলে তার থেকে। তিনি লিখছেন, আই সে of the Congress then this, that its aim is taken, that the spirit in which it proceeds towards their accomplishment is not a spirit of sincerity and wholeheartedness, and that the methods it has chosen are not the right methods, and the leaders in whom it trusts not the right sort of men to be leaders. অর্থাৎ সমালোচনার একেবারে বলা যেতে পারে, সমালোচনার মধ্যে দিয়ে যদি কষাঘাত বলা যায়, প্রায় সেই রকমই একে বলা যায়। বলছেন যে তার যে লক্ষ্য সেটি সম্পূর্ণ ভ্রান্ত একটি লক্ষ্যের দিকে যেন কংগ্রেস এগোচ্ছে, এবং যে আন্তঃপ্রেরণা নিয়ে কংগ্রেস কাজ করছে সেটি একেবারে তার ভেতরে না আছে আন্তরিকতা, না আছে সম্পূর্ণরূপে সেই লক্ষ্যে আত্মনিয়োগের প্রয়াস। আর বলছেন যে পদ্ধতিগত প্রকরণের মধ্যে দিয়ে তারা এই কাজটিতে ব্রতী হয়েছেন সেখানেও যথেষ্ট গলদ আছে। সব শেষে বলছেন যে নেতারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তিনি বলছেন তারা মানুষ হিসেবে সুনির্বাচিত নন। অর্থাৎ এই ইন্দুপ্রকাশ পত্রিকাটির ভেতরে শ্রী অরবিন্দ যখন নিজের মতামত প্রকাশ করছেন তখন দেখা যাচ্ছে যে কংগ্রেসের জোরালো সমালোচনা প্রায় প্রতিটি সংখ্যাতেই চলছে। অবধারিতভাবে যার ফল হলো দেশপাণ্ডের ওপরে বিভিন্ন মহল থেকে একটু চাপ আসতে লাগলো যে এই ধরনের লেখা যাতে প্রকাশিত না হয়, কারণ কংগ্রেস তখন হচ্ছে ইংরেজ শাসকদের দ্বারা প্রচ্ছন্নভাবে তাদের দ্বারাই পরিপোষিত একটি ফোরাম, যেখানে মূলত কিছুটা সময় কাটানো এবং কোনো কোনো জায়গাতে, যেসব জায়গাতে মনে হচ্ছে যে শাসনের, ইংরেজ শাসনের কিছু কিছু নেগেটিভ সাইডস আছে, সেগুলোর সামান্য আলোচনা, এইটুকুতেই বোধহয় এই সংগঠনের কাজ শেষ হয়ে যাবে। সেই রকম জায়গায় এইরকম একটা স্কেদিং অ্যাট্যাক অন কংগ্রেস, এইটি তারা শাসক দল যে খুব একটা ভালো করে নিচ্ছেন না, শাসক ইংরেজ সরকার যে ভালোভাবে নিচ্ছেন না, সেইটি বলা হয়। এবং দেশপাণ্ডে তখন বলেন তাকে, শ্রী অরবিন্দকে, যে বিষয়টাকে টোন ডাউন করতে, অর্থাৎ ধারটা একটু কমিয়ে দিতে, এবং তারপরে এই লেখা বন্ধ হয়ে যায়। অনেক পরে তিনি ইন্দুপ্রকাশে যে বিষয়টি বেছে নিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের জীবনী। এর পরের প্রশ্ন, এমত অবস্থায় ভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে ওনার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী ছিল? ভারতের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে শ্রী অরবিন্দ যখন প্রত্যক্ষভাবে প্রবেশ করছেন, স্বভাবতই তার ভূমিকাটা খানিকটা যারা এই স্বাধীনতা সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ভেতরে সেই প্রেরণা সঞ্চারের যে কাজ, সেই কাজে তিনি যুক্ত ছিলেন। এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সবথেকে বড় কাজ তিনি যেটা করতে সক্ষম হয়েছিলেন সেটি হচ্ছে এই স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের যে তরুণ প্রজন্ম তাকে তিনি যুক্ত করতে পেরেছিলেন। সেই সময়ে বন্দে মাতরম পত্রিকাতে তার যে লেখা, সেই লেখাগুলো সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কেন্দ্রে এই তরুণ প্রজন্মের মানুষ একত্রিত হচ্ছেন এবং এই স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন, তাদের ভেতরের যে প্রেরণা, তাদের ভেতরে যে স্বাধীন ভারতের একটা ছবি, একটা চেহারা এঁকে দেওয়া, সেই কাজটি শ্রী অরবিন্দ অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছিলেন। মূলত বাংলা ছাড়া পাঞ্জাব, এখনকার মহারাষ্ট্র
এবং ম্যাড্রাসের কিছু জায়গাতে, পুনা, এই সমস্ত কিছু জায়গাতে যে তরুণ প্রজন্ম বিশেষভাবে উদ্বেল হয়ে উঠেছিলেন, তার অন্তরালে শ্রী অরবিন্দের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে জায়গাটি, দুটি জায়গা আমার মনে হয়, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র বিদেশি শাসকদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করা এই কাজের ভেতরেই সীমাবদ্ধ নয়। এটি মানুষের অন্তরের যে স্বাধীনতার স্পৃহা, মানুষের অন্তরে স্বাধীনতার যে প্রেরণা, সেইটির পরিপ্রকাশেরও সহায়ক এই যে তত্ত্ব, এই যে বিষয়টি, সেইটিও শ্রী অরবিন্দ এই তরুণ প্রজন্মকে আন্দোলনের সঙ্গে যুক্ত করে তাদের ভেতরে সেই প্রেরণাটির সঞ্চার ঘটাতে সক্ষম হয়েছিলেন। সুতরাং এই দুদিক থেকে আমার মনে হয় যে স্বাধীনতা আন্দোলনে তার একটা ব্যতিক্রমী এবং ভবিষ্যৎ অভিমুখী ভূমিকা ছিল। সঙ্গেই বলা বাহুল্য যে স্বরাজকে তিনি একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে স্বরাজের যে অর্থ, তার যে গরিমা, সেখানে তিনি কিন্তু ব্যাখ্যা করছেন, তাই তো? মানে তার যে নিগূঢ় অর্থ, যে জাতীয়তাবাদ এবং যে অন্তরাত্মার উদ্রেক, হ্যাঁ, এবং ঐক্যবদ্ধভাবেই সেটা সম্পূর্ণভাবে সম্ভব, সেইটাই তিনি একই সূত্রে গ্রথিত করেই তিনি দেখতে চাইছেন পূর্ণ ভারতকে। আমি এখানে আরেকটু তার লেখা উদ্ধার করার লোভ সামলাতে পারছি না, প্রসঙ্গটা এলো যেহেতু। তিনি লিখছেন, দ্য লঙ্গিং টু বি ফ্রি is lodged in such a deep layer of the human heart that 1,000 arguments are powerless to uproot it. Freedom is an eternal aspect of human spirit and essential to life as breath itself. আচ্ছা, এরপর আমি বিশিষ্টভাবে সালটাকে উল্লেখ করছি। 1906 থেকে 8 সাল পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় আন্দোলনকে কিভাবে পথ দেখাচ্ছেন। 1906 থেকে 8 সাল পর্যন্ত, যে সময়টা শ্রী অরবিন্দের একেবারে সবথেকে অ্যাক্টিভ সময় ভারতীয় আন্দোলনে, সেখানে আমরা যে আগে আলোচনা করেছি তরুণ প্রজন্মকে সামিল করা, সেটি নিঃসন্দেহে একেবারে প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি যেটা আমরা আগেই আলোচনা করেছি, যে স্বাধীনতা শুধুমাত্র পরাধীনতা থেকে মুক্তি নয়, আমাদের অন্তরে যে বিশিষ্ট একটা স্বাধীনতার ভাব রয়েছে সেইটির প্রকাশ। তৃতীয় যে বিষয়টি ভীষণভাবে এই সশস্ত্র আন্দোলনের সঙ্গে শ্রী অরবিন্দ যুক্ত করেছেন, সেটি হচ্ছে মানুষের যে নিজস্ব মানসী শক্তি, সেটি সম্পূর্ণ নয় এই স্বাধীনতা আন্দোলনকে তার লক্ষ্যের অভিমুখে সার্থকভাবে এগিয়ে নিয়ে যেতে। যেহেতু শ্রী অরবিন্দ সুস্পষ্টভাবে কথা বিশ্বাস করতেন যে এর ভেতর দিয়ে ভগবানের ইচ্ছার প্রতিফলন ঘটছে, সেই জন্যে তিনি একান্তভাবে দিব্য শক্তিকে মানসী শক্তির সঙ্গে যুক্ত করে এই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। যে জন্যে তিনি তার একটি বিখ্যাত চিঠিতে বলছেন যে অন্য অনেকে দেশকে যেমন শুধুমাত্র একটি ভূমিখণ্ড বলে মনে করে, আমি দেশকে মা বলে মনে করি। এই যে দেশমাতৃকা, অর্থাৎ দেশ যে শুধুমাত্র একটি ভূমিখণ্ড নয়, তার ভেতর দিয়ে যে ভগবানের চেতনার একটি প্রকাশ, সেই দেশের যারা অধিবাসী তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটছে, এই বিষয়টি কেউ ওই সময়ের 6 থেকে 8-এর ভেতরে শ্রী অরবিন্দের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় বলে আমার মনে হয়েছে। এর পরের এবং শেষ প্রশ্নটি হচ্ছে, কারাবাসে থাকাকালীন ওনার মধ্যে যে আমরা জানি যে উল্লেখযোগ্য আধ্যাত্মিক পরিবর্তন ঘটেছিল, সেইটা যদি একটু উল্লেখ করেন যে কী ধরনের আধ্যাত্মিক পরিবর্তন ওনার মধ্যে ঘটেছিল এবং সেটা ভারতীয় আন্দোলনকে কতটা প্রভাবিত করেছে। শ্রী অরবিন্দ যখন কারারুদ্ধ অবস্থাতে রয়েছেন,
সেই সময়ে তার অভিজ্ঞতার যে বিবরণ আমরা পাই সেটি অত্যন্ত মূল্যবান এবং তার বিখ্যাত কারাকাহিনী গ্রন্থে তার বিস্তারিত বিবরণ রয়েছে। সেখানে আমরা দেখি যে বিখ্যাত এবং যে বহু আলোচিত প্রসঙ্গ যে সর্বত্র শ্রীকৃষ্ণ দর্শন, সেটি নিঃসন্দেহে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয়। অর্থাৎ তার ভেতরে যে তার আগে পর্যন্ত শ্রী অরবিন্দের বিভিন্ন লেখা বা কথাবার্তার ভেতর দিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, তিনি বলছেন খুব স্পষ্টভাবে আধ্যাত্মিক মনোভাব তার ভেতরে শৈশব থেকেই সেভাবে জাগ্রত হয়নি। সেই যে অধ্যাত্ম জাগরণের প্রাথমিক স্পষ্ট সূচনা বলা যেতে পারে সেইটি কারাগারের ভেতরে ঘটেছিল। এছাড়াও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বা বলা যেতে পারে স্বাধীনতা আন্দোলনের ভেতর দিয়ে সমগ্র দেশবাসীর সঙ্গে একাত্মতা বোধের যে জায়গাটা, সেইখানে শ্রী অরবিন্দ তার কারাবাসের সময় পৌঁছচ্ছেন তার যারা সহবন্দী তাদের গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে। তার একটা আশ্চর্য সুন্দর বিবরণ আমরা কারাকাহিনীতে পাই। সেখানে তিনি বলছেন, বাইরের দিক থেকে যে সমস্ত মানুষকে আমরা অত্যন্ত ঘৃণ্য অপরাধী বলে হীন চোখে দেখি, তাদের ভেতরে মহত্বের যে আশ্চর্য পরিচয় আমি পেয়েছি, যে পরিচয় তথাকথিত সম্ভ্রান্ত ভদ্র সমাজভুক্তদের ভেতরে সেভাবে পাওয়া যায় না। এইটি হচ্ছে তার একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত হচ্ছেন তাদের অন্তরে সত্যিকারের স্বাধীনতার যে প্রেরণা জাগিয়ে তোলার সহকারী একটি ভাবনা। এছাড়া তৃতীয় যে বিষয়টি কারাগারে থাকাকালীন তিনি দেখছেন সেটি হচ্ছে এই সমগ্র কারাগারকে তিনি যেন একটা মডেলের মতন দেখছেন, যা আমাদের চিন্তাভাবনার সীমাকে সুনির্দিষ্ট করে দিচ্ছে এবং কারাগারের ভেতরে থাকতে থাকতে ক্রমশ তাকে অতিক্রম করার যে প্রেরণা, সেটি যেন তার ভেতরে এই সীমাকে অতিক্রম করে যাওয়ার একটি প্রেরণা জাগিয়ে তুলছে। এই রকমভাবে আমরা যদি তার ওই কারারুদ্ধ অবস্থার বিভিন্ন অভিজ্ঞতার কথা পড়ি তাহলে দেখতে পাই যে বাইরের দিক থেকে যাকে শাস্তির একটা ব্যবস্থা বলা হচ্ছে, তার ভেতর থেকে তিনি ক্রমশ তাকে উত্তীর্ণ হয়ে যাওয়ার দিকটির ক্রমশ আমাদের কাছে তুলে ধরছেন। সুতরাং এখান থেকেও আমরা তার যে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা সেগুলোর কিছু কিছু পরিচয় পাই। আমাদের প্রাথমিক পর্বের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় পর্বে এগোব। আমাদের প্রথম যে দশকটি সেটির আলোচনা আমরা শুনলাম। এই দশক থেকে দ্বিতীয় দশকে যখন আমরা যাচ্ছি, বাঘা যতীন পর্বে যখন যাচ্ছি, তখন একটা জিনিস আমাদের স্মরণে রাখতে হবে যে রাসবিহারী বসু এবং আরেকজন যতীন বন্দ্যোপাধ্যায়, যারা শ্রী অরবিন্দের হাতে তৈরি, তারা কিভাবে বাঘা যতীনকে সাহায্য করেছিলেন। রাসবিহারী বসু এবং যতীন বন্দ্যোপাধ্যায়, এই দুজনের কথা আমরা পরের পর্বে শুনব। এবং তিনটি পর্ব যুক্ত হচ্ছে এইভাবে যে দ্বিতীয় পর্বের পরে আবার তৃতীয় পর্ব যখন আসবে তখন আমরা দেখব যে শ্রী অরবিন্দের কাছ থেকে যে স্ফুলিঙ্গ বেরিয়ে এসছে সেটা কিভাবে একের পর এক একটা দশকে পরের দিকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এই দ্বিতীয় পর্বে প্রবেশ করার আগে আমাদের মধ্যে আজকে আমি এখন দুজনের কথা একটু বলবো, তখন একটু বলি। শ্রী অরবিন্দের সঙ্গে আলিপুর জেলে ধরণী গুপ্ত একই সঙ্গে জেলে ছিলেন, বন্দী ছিলেন আলিপুর বোমা মামলায়। তার কন্যা তিনি আজকে এসছেন আমাদের এখানে, তখন একটু যেহেতু এটা এই পর্বে সেই জন্য আমি একটু আমি আরেকজনকেও একটু বলবো একটু উঠে দাঁড়াতে। শোভনলাল রক্ষিত, তিনি এসছেন এখানে।
সোহনলালবাবু আছেন তো? সরি, সোহনলাল বক্সি। প্রফুল্ল চাকির পরিবার থেকে এসছেন সোহনলাল বক্সি। কেন এই পর্বেরই, এই যে আলিপুর বোমা মামলার যে মামলা, সেই পর্বেরই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম। সেই জন্যে এই দুজনে আরেকবার ওনাদের সামনে ডেকে একটু ওদের কথা শুনে নেব। আমি দ্বিতীয় পর্বের জন্যে অনুরাগকে অনুরোধ করছি যে দ্বিতীয় পর্বে বাঘা যতীন যে পর্বটি সেটি শুরু করার জন্য। আপনারা জানেন যে বাঘা যতীনের যে বংশধররা তারা সবাই শেষ পর্যন্ত শ্রী অরবিন্দের আশ্রয়ে পণ্ডিচেরিতে দীর্ঘদিন কাটিয়েছেন। বাংলার সশস্ত্র বিপ্লব নিয়ে যখন আমরা কথা বলি তখন শ্রী অরবিন্দের প্রভাব বিশাল এবং বিপুল, কিন্তু অরবিন্দ 1910 সালে যখন এক্সিট নিলেন তখন একদল নতুন রেভলিউশনারিজরা তার কাজটা ক্যারি ফরওয়ার্ড করার কথা ভাবল এবং সশস্ত্র বিপ্লব নিজস্ব কোর্স ধরল। আপনার অনুযায়ী এই যে নেক্সট পিরিয়ডটা হচ্ছে, যে সেকেন্ড দশকটা, সেটা কি ইজ আ কন্টিনিউয়েশন অফ হোয়াট শ্রী অরবিন্দ ভিউড অর ওয়াজ ইট সিম্পলি অ্যান এক্সটেনশন? ইট ওয়াজ সার্টেনলি অ্যান এক্সটেনশন। কারণ আমাদের একটা বুঝতে হবে যে শ্রী অরবিন্দর যা কর্মধারা ছিল সে একই কর্মধারায় ব্রতী ছিলেন কিন্তু যতীন্দ্রনাথ। অনেকের ধারণা আছে যে শ্রী অরবিন্দ যখন আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে কারাবাসে চলে যান তখনই যতীন্দ্রনাথ ফোরফ্রন্টে আসেন। এটা কিন্তু সঠিক তথ্য নয়। শ্রী অরবিন্দর সঙ্গে ওনার যোগাযোগ সেই 1901 সাল থেকে। এবং আপনারা যারা শ্রী অরবিন্দ দর্শনী অবগত, আপনারা জানবেন শ্রী অরবিন্দের যে সমরনীতি তার দুটি দিক ছিল। একটা হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স, নিষ্ক্রিয় প্রতিরোধ, আর দ্বিতীয় হচ্ছে সশস্ত্র বিপ্লব, যার কথা গৌতমদা বললেন। এই সশস্ত্র বিপ্লবের কিছু ধাপ ছিল, সেই ধাপ অক্ষরে অক্ষরে কিন্তু যতীন্দ্রনাথ পালন করেছেন। সেগুলো কি? প্রথমটা হচ্ছে ভারতের তরুণদের মধ্যে ক্ষাত্রতেই জাগানো। দ্বিতীয় হচ্ছে শিক্ষিত বাঙালি বা শিক্ষিত ভারতবাসীর মধ্যে স্বাধীনতার প্রয়োজনীয়তার বোধ জাগানো। তৃতীয় হচ্ছে গুপ্ত সমিতির মাধ্যমে এই তরুণদের নানা রকম শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়া। চতুর্থ হচ্ছে জনসংঘ সৃষ্টি। আর পঞ্চম হচ্ছে যারা এই সমস্ত গুপ্ত সমিতিতে যোগদান করেছেন তাদের মধ্যে জাতীয়তাবাদ শুধু না, প্যাট্রিয়টিজম জাগানো, যাতে তারা বুঝতে পারেন কেন ইংরেজ শাসন থেকে দেশ মাতৃকাকে মুক্ত করা আবশ্যক। শ্রী অরবিন্দ ইন্দুপ্রকাশের তার প্রকাশিত প্রবন্ধের মাধ্যমে বা বন্দে মাতরমে তার যে বিভিন্ন লেখা বেরোতো তার মাধ্যমে যেগুলো তিনি প্রচার করেছেন, এভাবে বলা যেতে পারে শ্রী অরবিন্দ মূর্তি তৈরি করে দিয়েছিলেন। শোনা যাচ্ছে এবারে? শ্রী অরবিন্দ যে কাঠামো তৈরি করে দিয়েছিলেন, যতীন্দ্রনাথ কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে? এই যে ধরুন শ্রী অরবিন্দ সশস্ত্র বিপ্লবের স্বপ্ন যে তিনি দেখিয়েছিলেন, এটা হবে কি করে? তার জন্য দরকার কি? অর্থ। তার জন্য দরকার কি? বন্দুক, গুলি। এগুলো আসবে কোথা থেকে? অর্থ উপার্জনের জন্য ওনারা বর্তমান মতে যেটা একটা কিনা ঘৃণ্য ব্যাপার, কিন্তু সেই যুগে সেটা অত খারাপ লাগতো না, ওনারা ডাকাতির মাধ্যমে ওনারা অর্থ উপার্জন করতেন, অর্থ সংগ্রহ করতেন। ডাকাতি মানে কিন্তু যারা গরিব নিঃস্ব তাদেরকে না, যাদের আছে কিন্তু যারা দেশসেবার জন্য কিছু দিতে রাজি নন তাদেরকে লুট করা। এবং আপনারা যদি রওলাট অ্যাক্ট বা খুলনা কেস বা হাওড়া কনস্পিরেসি কেসের নথিপত্র যদি দেখেন তাহলে দেখবেন এপ্রিল 1908 থেকে ফেব্রুয়ারি 1910 পর্যন্ত যতীন্দ্রনাথের নেতৃত্বে 12টি এরকম ডাকাতি কেস হয়েছিল এবং তার মধ্যে 15,690 টাকা তারা সংগ্রহ করেছিলেন। সেই যুগের নিরিখে এই 15,000 টাকা কিন্তু কোনো ক্ষুদ্র অ্যামাউন্ট নয়। এই টাকায় পরবর্তীকালে বাঘা যতীন বহু ব্যক্তির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছিলেন। এবার প্রশ্ন জাগতে পারে, শ্রী অরবিন্দ কি এই পন্থাকে সমর্থন করতেন? কেননা আপনি জানেন শ্রী অরবিন্দ নিজের ভাই বারিন ঘোষও সে একই পথে যুক্ত ছিলেন। প্রশ্ন জাগতে পারে, দুজনেই যখন একই ব্রতী, কনফ্লিক্ট কি এসছে নাকি তারা একই সঙ্গে খুব সুন্দরভাবে কাজ করেছেন? এইখানেই যতীন্দ্রনাথ এবং বাঘা যতীনের
কি বলব, কর্মপন্থার পার্থক্য। আপনারা জানেন দেওঘরে বাঘাযতীন তার কয়েকজন সাথীকে নিয়ে গিয়েছিলেন একটি বোমার নিয়ে এক্সপেরিমেন্ট করতে, এবং সেখানে এক্সপেরিমেন্ট চলাকালীন প্রফুল্ল চক্রবর্তী তিনি মারা যান। তারা যখন ফিরছেন তখন নলিনীকান্ত গুপ্ত বারীন ঘোষকে বলেছিলেন, আমরা 5 জন গেলাম, আসছি 4 জন। বারীন ঘোষ সঙ্গে সঙ্গে বলেছিলেন, নো সেন্টিমেন্টালিটি প্লিজ। এটা ছিল বারীনের অ্যাটিচিউড। এবার যতীন্দ্রনাথের অ্যাটিচিউড দেখুন। অস্ত্র সংগ্রহের জন্য তিনি ওনার এক তরুণ শিষ্যকে পাঠাচ্ছেন। তরুণ বলছেন, যতীনদা আমি অস্ত্র নিয়ে ফিরবই ফিরব। যতীন্দ্রনাথ বলছেন, ভাই অস্ত্র যদি নাও পাও ভালোভাবে বাড়ি ফিরে এসো। এইখানেই পার্থক্য। আমাদের বুঝে দেখতে হবে, দেশের জন্য প্রাণ ত্যাগ করা মানা যায়, কিন্তু যতীন্দ্রনাথ এটাও মাথায় রাখতেন যে ছেলেটি যাচ্ছে সে কিন্তু যেমন দেশমাতৃকার সন্তান, সে কিন্তু তার মায়েরও সন্তান। যতীন্দ্রনাথ এটার উপর ফোকাস করতেন। এক্ষেত্রে এখন একটা প্রশ্ন উঠে আসছে, যা যদ্দূর আলোচনা শুনে যা মনে হলো, যে বারীন ঘোষ এবং যতীন্দ্রনাথ এদের দুজনেরই মোড অফ অপারেশনের মাঝখানে বিস্তর ফারাক, বিস্তর না হলেও মোটামুটি একটা ফারাক আছে, ইনক্লুডিং যতীন মুখার্জি ওয়ান্টেড আ লুজ কনফিডারেসি অফ রেভলিউশনারিজ। সো এই সম্বন্ধে যদি আপনি একটু এলুসিডেট করেন তো ভালো হয়। বারীন ঘোষের যে সিস্টেম অফ অর্গানাইজেশন ছিল সেটাকে বলা যেতে পারে ডিসঅর্গানাইজড অর্গানাইজেশন, আর যতীন্দ্রনাথের ছিল ঠিক উল্টো। ওখানে যতীন্দ্রনাথের সেকশন সবাই জানতেন যতীন্দ্রনাথ লিডার, কিন্তু তার অধস্তন অমুক, তার অধস্তন অমুক, এই ব্যাপারটা কিন্তু ছিল না। সেখানে সবাই একটা কমন কজ নিয়ে ফাইট করতেন। এবং বারীন ঘোষের ক্ষেত্রে আপনারা জানেন সেখানে কিন্তু অহমিকার একটা ব্যাপার চলে এসে গেছিল, যে কারণে যেমন বিশ্বজিৎ একটু আগে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, বর্তমান যুগে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি বিস্তৃত নাম, অথচ একটা সময় তিনি উত্তর ভারতে বৈপ্লবিক কর্মকাণ্ড ভীষণভাবে প্রচার করেছিলেন, এবং ওনার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে সর্দার অজিত সিং, যিনি সম্পর্কে ভগৎ সিংয়ের কাকা, তিনিও কিন্তু স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। অর্থাৎ সেই যুগে, অর্থাৎ 1906-07 এই দুটি বছরে দুই যতীন্দ্রনাথ উত্তর ভারত এবং অবিভক্ত বাংলাদেশে কিন্তু বিপ্লবের মন্ত্র প্রচার করছেন। উত্তর ভারতে করছেন যতীন্দ্রনাথ ওরফে নিরালম্ব স্বামী, এবং অবিভক্ত বাংলাদেশে করছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু বারীন ঘোষের সাথে ওনার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটু অম্লমধুর সম্পর্ক ছিল। তার প্রধানতম কারণ হচ্ছে এই, যতীন্দ্রনাথ ছিলেন সরকারি কর্মচারী। যতীন্দ্রনাথ তার জীবন শুরু করেন প্রিংলে কেনেডির স্টেনোগ্রাফার হিসেবে, এবং এই প্রিংলে কেনেডির স্ত্রী এবং কন্যা দুর্ভাগ্যবশত এপ্রিল 1908 সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুর নিক্ষেপ করা বোমাতে তারা মারা যান। পরবর্তীকালে যতীন্দ্রনাথ ব্রিটিশ গভর্নমেন্টের আওতায় ফিনান্স ডিপার্টমেন্টে তিনি কাজ করতেন, এবং যেহেতু তিনি সরকারি কর্মচারী ছিলেন সেই কারণে বারীন ঘোষ তাকে ঠাট্টা করে বলতেন, সরকারি কেরানি, সে আবার বিপ্লবান। এই ছিল পার্থক্য। তিনি কিন্তু এইটা দেখতেন না যে দেশের জন্য কম স্বার্থ ত্যাগ কিন্তু যতীন্দ্রনাথও করেননি, সব কিছু ত্যাগ করেছিলেন। এবং একটা ব্যাপারে আলোকপাত করা দরকার। একটা ধারণা আছে যে শ্রী অরবিন্দ কারাবাসে গিয়েছিলেন বলেই যতীন্দ্রনাথ ফোরফ্রন্টে এলেন। না, যতীন্দ্রনাথ বরাবরই শ্রী অরবিন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। বারীন ঘোষ যখন কোনো কর্মসূচি নিতেন তিনি কিন্তু সবসময় শ্রী অরবিন্দকে জানাতেন না যে শেষদা আমি এই কাজটা করতে চলেছি, কিন্তু যতীন্দ্রনাথ যা করেছেন, যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, যে কর্মসূচি গ্রহণ করেছেন, প্রত্যেকটা তিনি শ্রী অরবিন্দের সঙ্গে আলোচনা করতেন, শ্রী অরবিন্দের অনুমতি এবং সম্মতি নিয়েই তবেই তিনি সেই কাজ করতেন। সেই কারণেই শ্রী অরবিন্দ কিন্তু যতীন্দ্রনাথকে বলতেন আমার ডান হাত। এবং পরবর্তীকালে যখন শ্রী অরবিন্দ কারাবাসে বন্দী, যতীন্দ্রনাথ বুঝতে পারলেন যে বিপ্লবের আগুন কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে, অতএব কী করা দরকার, যারা স্বদেশীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে এক এক করে পৃথিবীর বুক থেকে সরানো দরকার, যাতে ইংরেজ সরকার একটা লেসন জানতে পারে। প্রথমেই তিনি কি করলেন, নন্দলাল বন্দ্যোপাধ্যায় ইন্সপেক্টর, যিনি প্রফুল্ল চাকিকে অ্যারেস্ট করিয়েছিলেন,
অ্যারেস্ট করার আগে প্রফুল্ল চাকি তাকে বলছেন, আপনি বাঙালি হয়ে আমাকে ধরিয়ে দেবেন? যতীন্দ্রনাথের প্রথম কাজ ছিল এই নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে পৃথিবী থেকে সরানো। তারপর তিনি কার হত্যা প্ল্যান করলেন? পাবলিক প্রসিকিউটর আশুতোষ বিশ্বাস। তৃতীয় ব্যক্তি সুপারিনটেন্ডেন্ট শামসুল আলম। যারা যারা এই বিপ্লবের বীজকে নাশ করতে চেয়েছিলেন, অগ্নিকে নাশ করতে চেয়েছিলেন, তিনি কিন্তু সামনে না এসে তাদেরকে উচিত শিক্ষা দেবার কাজে ব্রতী হলেন। এবং লক্ষণীয় বিষয়, এই যে তিনি এত ডাকাতি করছেন, সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত হচ্ছেন, কোথাও কিন্তু যতীন্দ্রনাথের নাম আসছেন না। এটাই ছিল তার ইউএসপি। তিনি সব কিছু করছেন প্রকাশ্যে না এসে, কারণ নামের মহিমা তার ছিল। কখন তিনি ধরা পড়লেন? যখন হাওড়া কনস্পিরেসি অ্যাক্টে, কনস্পিরেসি কেসে একজন কি বলবো, ওনারই একজন সাক্ষী, তিনি তার নাম বলে দিলেন। কিন্তু 1 বছর ওই কনস্পিরেসি কেসে বন্দি থাকা সত্ত্বেও তিনি বেকসুর খালাস পান। তার কারণ ওই জবানবন্দি থাকা সত্ত্বেও তার নামে কোনো এভিডেন্স ছিল। ঠিক যেমন আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের নামে শ্রী অরবিন্দকে নিয়ে কোনো রকমের কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেরকম যতীন্দ্রনাথও কিন্তু বেকসুর খালাস পেয়েছিলেন। এবং তারপর শুরু হয়েছিল তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টি। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে যে যতীন্দ্রনাথের যে প্রথম ফেজটা ছিল তাতে অরবিন্দ অগ্রজ প্রতিম হিসেবে মাথার ওপর রয়েছেন, তার সঙ্গে স্টেনোগ্রাফার হিসেবে কাজও করছেন, এবং তাছাড়া পেছন পেছন উনি লুকিয়ে না বললেও অন্তত ফোরফ্রন্টে না এসে বিভিন্ন রকমের ভিলেন্স অফ দ্য রেভলিউশনারি মুভমেন্টকে আলটিমেটলি সাইডলাইন করে বিশ্বাসঘাতক এবং এই ট্রেটার্সদের সরিয়ে দেওয়ার পরে আলটিমেটলি যখন ধরা পড়েন, সেটাও খুব মজার গল্প বোধহয়। যুগান্তরের একটা ফেক কপি ওর কমরেডকে দেখিয়ে বলানো হয়েছিল যে দেখো যতীন্দ্রনাথ হ্যাড কনফেসড, এবং তখন ও বলে ফেলছে এটা আপনি করতে পারলেন। এবং আফটার দ্যাট পয়েন্ট যতীন্দ্রনাথের প্রুফ পাওয়া গেল যে হি ডিড দিস, এবং তখনও যতীন্দ্রনাথ জেলের ইন্টারোগেশনেও নিজের এক ফোঁটাও দম ছাড়েন। আফটার কামিং আউট ফ্রম দ্য জেল বোধহয় উনি শেল কোম্পানিজ খোলা শুরু করলেন, হ্যারি অ্যান্ড কো, এবং সেখান থেকে অস্ত্র আনানোর ব্যবস্থা করা শুরু করলেন। তারও আগে তিনি শুরু করেছিলেন কন্ট্রাক্টরের ব্যবসা। প্রথমে মুর্শিদাবাদে, তারপর যশোরে ঝিনাইদহ ওনার পিতার নিবাস যেখানে ছিল সেখানে গিয়ে তিনি কন্ট্রাক্টরি শুরু করেন, এবং পরবর্তী 4 বছর ব্যবসা করলেন। কিন্তু ব্যবসাটাকে সামনে রেখে এই অল্প বয়সেতে তিনি ট্রেন আপ করা শুরু করলেন। এবং শুধু তাই না, একটা কথা উনি বুঝে গিয়েছিলেন যে আমাদের যদি দেশের স্বাধীনতা আনতে হয়, শুধুমাত্র দেশবাসীর সহায়তাই হবে না, পাশ্চাত্যের শক্তিকে কাজে লাগাতে হবে। 1913-14তেই কিন্তু এই সত্য তিনি অনুধাবন করতে পেরেছিলেন, যে কারণে প্রথমে গাদার পার্টি যারা সদস্য ছিলেন তাদের সাথে তিনি যোগাযোগ স্থাপন করেন, এবং পরবর্তীকালে জার্মানি থেকে তিনি এক জাহাজ ভর্তি অস্ত্রশস্ত্র তিনি আনানোর বন্দোবস্ত করেছিলেন, যেটা কিনা ইন্ডো জার্মানি কনস্পিরেসি নিয়ে বিখ্যাত হয়। দুর্ভাগ্যবশত ভারতের মাটিতে সেই জাহাজ এসে পৌঁছল। এই ক্ষেত্রে কিন্তু একটা কথা মনে করানো দরকার, শ্রী অরবিন্দ কিন্তু পণ্ডিচারী ত্যাগের আগে যখন চন্দননগরে ছিলেন তখন মতিলাল রয়কে তিনি বলে গিয়েছিলেন যে যতীন্দ্রনাথের সঙ্গে কিন্তু যোগাযোগটা রেখে, এবং যতীন্দ্রনাথকে কিন্তু শ্রী অরবিন্দের উত্তরসূরি বলা ভুল হবে, উনি কিন্তু ওনার কোলাবোরেটর ছিলেন। এবং শ্রী অরবিন্দ যে কাজ অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন সেই কাজকে পূর্ণতা দিতেই কিন্তু উনি তৎপর হয়েছিলেন। এবং আরেকটি ব্যাপার আমরা সচরাচর দেখি, আউটকামটা কি? এই যে তিনি বুড়ি বালমের তীরে যুদ্ধ করতে করতে প্রাণত্যাগ করলেন, মনে হতেই পারে নেট আউটকামটা কী হল? আউটকাম এটাই যে পরবর্তী কয়েকটি দশক ধরে তিনি পুরো বাঙালি জাতিকে আত্মআহুতি দিয়ে জাগিয়ে দিয়ে গেলেন। বাঙালি মানে কিন্তু তারা কবিতা লিখবে, গান গাইবে, ছবি আঁকবে তা নয়। প্রয়োজনে যে হাত কলম ধরে কবিতা লেখার জন্য, সে হাত যে সেনা সৈনিকের মতন বন্দুকও চালাতে পারে, সেটা কিন্তু যতীন্দ্রনাথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। যার ফলস্বরূপ পরবর্তীকালে চার্লস টেকট বলেছিলেন যে যতীন্দ্রনাথের যদি লন্ডনে জন্ম হতো তাহলে ট্রাফালগার স্কোয়ারে নেলসনের পাশেই ওনার মূর্তি প্রতিষ্ঠিত হতো। তাহলে ম্যাকলে যাদেরকে এফেমিনেট বেঙ্গলি বলে চালাতেন, তারা যে একটা হাইপার ম্যাসকুলাইন ইমেজ আলটিমেটলি অ্যাচিভ করতে পারলো থ্রু ভেরিয়াস ওয়ে, তার মধ্যে যতীন্দ্রনাথ
has a very important name there. Certainly. এবং তাহলে সেক্ষেত্রে ইম্প্যাক্ট অনুযায়ী ফর দ্য নেক্সট ইয়ার্স ইন দ্য কামিং ইয়ার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এবং দ্য নেক্সট ডিকেডস ফলোয়িং দ্য ইন্ডিপেন্ডেন্স, যতীন মুখার্জি এবং তার মেথডসগুলো কীভাবে ইম্প্যাক্টফুল থেকে গেল? যতীন্দ্রনাথ যে বীজ বপন করে গিয়েছিলেন, পরবর্তী 15 বছরে আমরা দেখি সেটাই কিন্তু একটি মহিরুহে রূপ পায়। কীরকম? এই যে নিজের প্রাণকে তুচ্ছ করে যে কোনোভাবে ইংরেজ শাসনকে সরাতে হবে, এই ব্রতে কিন্তু পরবর্তীকালে আমরা দেখি 1930 সালে মাস্টারদা সূর্য সেন, যাকে নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সঙ্গে তিনিও দেখালেন। ওই একই বছর 1930-এ বিনয় বাদল দীনেশ তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করলেন এবং সর্বোপরি বিদেশি সহায়তা নিয়ে সামরিক অভিযান, যা স্বপ্ন ছিল যতীন্দ্রনাথের, সেটি কিন্তু পূরণ করলেন 27 বছর পর নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনের মাধ্যমে। তো সুতরাং যতীন্দ্রনাথ স্বপ্ন দেখিয়েছিলেন, যতীন্দ্রনাথ পথ দেখিয়েছিলেন কিভাবে সে স্বপ্নকে বাস্তবায়িত করা যায়। বাস্তবায়িত হয়তো তিনি করতে পারলেন না, কিন্তু যেহেতু পথ তিনি দেখিয়ে দিয়েছিলেন, সেই কারণে যারা তার অনুসরণ করেছেন, যারা তার অনুগামী ছিলেন, যারা তার রীতিনীতিকে ভালোবেসেছিলেন, তারা কিন্তু ওই পদাঙ্কই অনুসরণ করেছিলেন এবং তার পরিণাম আপনাদের সবার সামনে বিদ্যমান। তাহলে সেক্ষেত্রে আজকের আলোচনার নিষ্কর্ষ টানা গেল এই যে অন্তত যতীনের ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ বলেছিলেন স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ। এটা ক্ষণকালের ছন্দ একদমই ছিল না, বরং স্ফুলিঙ্গ আলটিমেটলি একটা অগ্নিশিখায় পরিণত হলো। তা এখানেই বাঘা যতীনের কৃতিত্ব এবং পরবর্তীকালে এবার আমরা সূর্য সেনের দিকে এগোবো। যে কোনো কাহিনীর যেমন একটা পুনশ্চ থাকে, তিনি আমাদের আলোচনার একটি পুনশ্চ আছে। 1947 সালে ভারত স্বাধীনতার পর যখন দেশ রিফিউজি ক্রাইসিস নিয়ে বিভ্রান্ত, তখন কংগ্রেসের নেতা সুরেন্দ্রমোহন ঘোষ পণ্ডিচেরিতে যান শ্রী অরবিন্দের সঙ্গে কথা বলার জন্য। শ্রী অরবিন্দ আপনারা জানেন অন্তরালে থাকতেন এবং বহু বছর তিনি কারোর সঙ্গে দেখা করতেন না, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে তিনি কয়েকজনের ক্ষেত্রে এই রুলটা রিল্যাক্স করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন কানাইলাল মুন্সি, আরেকজন ছিলেন মশিউর বারো, গভর্নর ছিলেন পণ্ডিচেরির, এবং তৃতীয় ব্যক্তি ছিলেন সুরেন্দ্রমোহন ঘোষ। সুরেন্দ্রমোহন ঘোষ যখন শ্রী অরবিন্দর কাছে গিয়ে বলছেন যে এই রিফিউজি ক্রাইসিস কী করা যায় বলুন তো, শ্রী অরবিন্দ ওনাকে উপদেশ দেবার তো দিলেন, তার সঙ্গে একটা কথা বললেন যে আজকে যদি যতীন্দ্রনাথ বেঁচে থাকতেন, তিনি কি আমার কাছে এসে জিজ্ঞেস করতেন যে অরবিন্দ কী করণীয়? করতেন না। তিনি যা করণীয় সেটা করে আমাকে বলেন, অরবিন্দ দেখুন করে দিয়েছে। 1915 সালে যার দেহ গেছে, 1948-49 সালে তারই প্রিয় ব্যক্তির মুখ দিয়ে বাঘা যতীন সম্পর্কে এইরূপ অভিনয়। এমনি এমনি তো বলেননি, হি ওয়াজ মাই রাইট হ্যান্ড ম্যান। থ্যাংক ইউ। আমরা তৃতীয় দশকে প্রবেশ করছি। তৃতীয় দশকে মাস্টারদা সূর্য সেনকে নিয়ে আমাদের আলোচনা করবেন। তার আগে আমি বলে দিই যে দীপ্ত গঙ্গোপাধ্যায় ও যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের ছাত্র। আমি আগেরবার যখন ধরণী গুপ্তর পরিবারের কন্যা যিনি এসেছিলেন, ধরণী গুপ্তর, ওর নামটা তখন বলতে আমি ভুলে গেছি। উনি হচ্ছে শিপ্রা গুপ্ত, একটু আগেই যাকে আপনারা দেখলেন। আমাদের এই তৃতীয় দশকে যে আলোচনাটি, সেই আলোচনাটি করবেন অধ্যাপক অলোক ঘোষ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর সম্প্রীতি মোদক উনি এই আমাদের যে ইনস্টিটিউটের সঙ্গে যে জয়েন্টলি হচ্ছে সেখানকার গবেষক। এই যে দশকটা, এই দশকে কিন্তু আমরা এইটা মনে রাখতে হবে যে যেহেতু জালিয়ানওয়ালাবাগ বা এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা যেহেতু 30 সালে হলো, সুতরাং একেবারে 10 বছর কিচ্ছু হয়নি, হঠাৎ 30 সালে গিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো তা কিন্তু নয়। মাস্টারদা কিন্তু 22-23 সাল থেকে একেবারে সক্রিয়ভাবে এই যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। এবং আজকের এই 3 দশকের মধ্যে আমি প্রথমে যেটি বলেছিলাম যে ব্রহ্ম সত্য, বুলেটও সত্য, এই বুলেট যে সত্য সেটা সবচেয়ে বেশি প্রমাণ করেছিলেন মাস্টারদা। সেই ইতিহাস আপনারা সকলেই জানেন। সেই পর্বের আলোচনা আমরা এখন অধ্যাপক
ঘোষ এবং সম্প্রীতির কাছ থেকে শুনব। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যে সূর্য কখনো অস্তিমিত হয় না, ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক মহান ব্যক্তিত্বের অধিকারী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অধিনায়ক, আমরা কথা বলবো আজ মাস্টারদা সূর্য সেনকে নিয়ে। আমাদের জানতে ইচ্ছা করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কেন্দ্রীয় চরিত্র মাস্টারদা সূর্য সেন কীভাবে ছাত্রদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলেন যে তারা নিজেদের প্রাণ আহুতি দিতে পর্যন্ত পিছপা হয়নি। আমার প্রশ্ন স্যারকে। মাস্টারদা ছাত্রদের উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে একটু ইতিহাসের পেছনে যাওয়া দরকার বলে আমি মনে করি। মানে এটা হঠাৎ করে হয় না। এই যে 3 দশকের আলোচনা হচ্ছে, এই 3 দশককে আমি 3টি পর্যায়ে ভাগ করার পক্ষপাতী। প্রথম দশকটা ছিল নেতির দশক, নেগেশন। দ্বিতীয় দশকটা ছিল নেতির নেতি, নেগেশন অফ নেগেশন। এই দুটো দশক পেরিয়ে তারপরে মাস্টারদার সংগঠন। অর্থাৎ প্রথম দশকটা সেটা এই যে এক্সট্রিমিজমের দিকে গেল। যদি ভালো করে খেয়াল করে দেখি যে 1904-05 সাল পর্যন্ত যারা জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা বেশিরভাগই পশ্চিমী শিক্ষায় শিক্ষিত, ইউরোপে লেখাপড়া শিখছেন বা ইউরোপে যাচ্ছেন এবং ইউরোপীয় রাষ্ট্রশক্তির ওপর ভরসা রাখছেন যে তারা তাদের অভাব অভিযোগ জানাবেন এবং সেগুলো নিষ্পত্তি হবে। অর্থাৎ তাদের একটা কেরিয়ার গঠনের একটা পর্যায় তখন ছিল। দ্বিতীয় দশকে এসে, বিশেষত 1905-এর স্বদেশী আন্দোলনের আগে পরে এসে, এই সময়টায় এসে একটা ফ্রাস্ট্রেশন আসছে, বিশেষ করে ইয়ুথের মধ্যে, যুব সম্প্রদায়ের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসছে। তারা একদিকে ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এই আবেদন নিবেদনের পথে, সেটা দেখে, আরেকদিকে ফ্রাস্ট্রেটেড হচ্ছেন তাদের ফিউচার, তার অনিশ্চয়তা দেখে। এবং এই ফ্রাস্ট্রেশনটার মুহূর্তে তাদের সামনে একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল স্বদেশী আন্দোলনের সূত্রে। সেটা হলো এই যে ঠিক তার আগে আগে বঙ্কিমচন্দ্র বিশ্বজাতীয় পলিটিক্স দিয়ে কুকুর জাতীয় পলিটিক্সের কাউন্টার তৈরি করতে চেয়েছিলেন। বিবেকানন্দ যুবশক্তির উদ্বোধন চাইছেন এবং বলছেন যে পূর্ব শুধু পশ্চিমের কাছে শিখবে না, পূর্বও শিক্ষকের জায়গা নেবে এবং পশ্চিমকে পূর্বের কাছে শিখতে হবে। এবং তিনিও সেই কাজে যুবশক্তিকে এগিয়ে আসতে বলছেন। আর এই প্রেক্ষাপটে স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ বলছেন যে কেরিয়ার তৈরির কথা বলো, ইউরোপীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসো, কারণ সেখানে প্যারাসাইটিক মনোভাব তৈরি হয়। এটা ছাত্র সমাজের উপরে একটা বড় প্রভাব ফেলে এবং তাদের মধ্যে একটা নেতির মনোভাব তৈরি হয়। সেই নেতির মনোভাবটা তৈরি হয় বলে সেই সময়ে ছাত্র সমাজকে এক্সট্রিমিস্ট পলিটিক্সে সামিল করাটা অনেক সহজ হয়। এই সময়ের কথায় যখন ছাত্র সমাজ বা যুব সমাজ একটা বিশেষ ওই আগের ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে, কিন্তু তখনও তারা এই নেতির রাজনীতিতে রয়েছে। অর্থাৎ যাদের জন্যে আমরা আমাদের পথ আটকে যাচ্ছে,
তাদের বিরুদ্ধে আমাদের আর নরমপন্থী আন্দোলন নয়, একটা চরমপন্থী আন্দোলনের রাস্তায় যেতে হবে। পরের দশকে সেটাই পরিণত হচ্ছে মিলিট্যান্ট ন্যাশনালিজমে। দ্বিতীয়, আমরা যে ত্রয়ীর যে দ্বিতীয় দশকের কথা বলছি, সেটাই ট্রান্সফর্মড হচ্ছে মিলিট্যান্ট ন্যাশনালিজমে। এবং এই মিলিট্যান্ট ন্যাশনালিজম থেকে তারপরে আসছে তার পরের দশকটা, যখন এই নেতি মনোভাব কাটিয়ে একটি কনস্ট্রাকটিভ মনোভাবের দিকে এই ছাত্র যুব সমাজ তার একটা কনস্ট্রাকটিভ পথের সন্ধান করছেন। এবং মনে রাখতে হবে, স্বদেশী আন্দোলনের সময়তে মাস্টারমশাই অশ্বিনী কুমার, আমি উপাধিটা এই মুহূর্তে মনে পড়ছে না, স্বদেশ বান্ধব সমিতি তৈরি করেছিলেন, যার 159টি শাখা ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এর সদস্যরাও সবাই ছিলেন ছাত্র। এই যে স্বদেশ বান্ধব সমিতি যে কনস্ট্রাকটিভ প্ল্যান নিতে শুরু করে, সেটাই মিলিট্যান্ট ন্যাশনালিজমের স্তর পার হয়ে ছাত্রদের আরেকটা সংগঠনমূলক জায়গায় উদ্বুদ্ধ করে। তো মাস্টারদার সঙ্গে আগের দুটো দশকের রাজনৈতিক লক্ষ্যের একটা পার্থক্য ছিল। পার্থক্যটা হলো এই যে যদি যদি টার্মিনোলজি ব্যবহার করতে হয়, তাহলে আমি বলবো প্রথম দশকটা পিরিয়ড অফ এক্সট্রিমিজম, দ্বিতীয় দশকটা পিরিয়ড অফ টেরোরিজম, তৃতীয় দশকটা পিরিয়ড অফ রেভলিউশন। মাস্টারদাকে বুঝতে গেলে এই জায়গাটা বুঝতে হবে, কারণ প্রথমটা নেতি মনোভাব থেকে একটা এক্সট্রিমিস্ট পলিটিক্সের দিকে গেলাম আমরা। দ্বিতীয় দশকে নেতি থেকে আমরা মিলিট্যান্ট আঘাতের দিকে গেলাম, যেখান থেকে গুপ্ত হত্যার প্রবণতা তৈরি হলো, অর্থাৎ ইংরেজকে ভয় দেখানোর জন্য, টেরোরাইজ করার জন্য গুপ্ত সমিতি, গুপ্ত হত্যা এসব করতে হবে। কিন্তু তৃতীয় দশকে এসে মাস্টারদা নিজে কিন্তু গুপ্ত হত্যা পছন্দ করতেন না। মাস্টারদা সাংগঠনিক প্রত্যাঘাতে পছন্দ করতেন, গুপ্ত হত্যায় পছন্দ করতেন না। এবং এই দুটো দশকের অভিজ্ঞতায় ছাত্র সমাজেরও মনে হয়েছিল যে একটা সাংগঠনিক প্রতিরোধ বা প্রত্যাঘাত দরকার, যেটার কিছুটা সূত্রপাত মাস্টারমশাই অশ্বিনী কুমার তৈরি করেছিলেন স্বদেশ বান্ধব সমিতি দিয়ে। ফলে সেই প্রত্যাঘাতের ইচ্ছেটা তখন জেগে উঠেছিল বলে যখন মাস্টারদা তাদের সামনে একটা লক্ষ্য রাখলেন, লক্ষ্যটা কি? প্রথমে ছিল আউট অফ ফ্রাস্ট্রেশন, দুদিকে আঘাত করো, নরমপন্থীদের আঘাত করো এবং ইংরেজের এই যে অনিশ্চয়তা তারা তৈরি করেছে তাকে নেতি করো, তাকে আঘাত করো। দ্বিতীয় পর্যায়ে ইংরেজ রাজপুরুষদের আঘাত করো। তৃতীয় পর্যায়ে মাস্টারদা যে প্ল্যান দিলেন সেটা হচ্ছে শুধু আঘাত করা নয়, জাতীয় সরকার গঠন করতে হবে। পরবর্তীকালে তিনি যেটা চট্টগ্রামে তা প্রমাণ রেখেছিলেন যে সরকারের বিকল্প সরকার, ক্ষমতার বিকল্প ক্ষমতা, রাষ্ট্রের বিকল্প রাষ্ট্র, সেই জায়গায় পৌঁছতে হবে। শুধু গুপ্ত হত্যা নয়, শুধু নেতি নয়, এই যে জাতীয় সরকার প্রতিষ্ঠার স্বপ্ন, যে স্বপ্নটা ছাত্র সমাজকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে, একটা নির্দিষ্ট যাপিত জীবনের দিকে ধাবিত করবে, এই স্বপ্নটা ছাত্র সমাজকে ভীষণভাবে আপ্লুত করেছিল। এর পেছনে শুধু নেতিবাচক জাতীয়তাবাদ নয়, একটা স্বপ্নের ডাক ছিল, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো একটা স্বপ্নের ডাক ছিল। সেটাই ছিল ছাত্র সমাজের কাছে প্রেরণার মূল জায়গা। আমার দ্বিতীয় প্রশ্ন হবে, আপনার কথা শুনে আমরা বুঝতে পারলাম ছাত্ররা বরাবরই প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনের নিয়ে সোচ্চার হয়েছেন। তো এখানে ব্রিটিশ ঔপনিবেশিক কালে আমরা দেখেছি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এবং সম্প্রতি আমরা আরেকটি ছাত্র আন্দোলন দেখতে পাই সেই একই বাংলার মাটিতে। সেখানে সম্প্রতি সরকার পরিবর্তন ঘটেছে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। সেকাল ও একালের ছাত্র আন্দোলনে গুণগত বা চরিত্রগত পার্থক্য ঘটেছে, সেটি কি? আপনি যদি একটু আলোকপাত করেন এই বিষয়ে। আমার যেটা মনে হয়, আমার এই মুহূর্তে
একটা চলচ্চিত্রের কথা মনে পড়ছে, সুবর্ণরেখা বলে একটা চলচ্চিত্র আছে। সুবর্ণরেখা ছবিতে তার যে মূল চরিত্র একটা ঘটনাক্রমে বিধ্বস্ত অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করছেন, নিজের ঘরে ফাঁস তৈরি করে তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। এবং সেই সময়ে তার অল্টার ইগো, আমি বলবো অল্টার ইগো, আসলে চলচ্চিত্রে আরেকটা চরিত্র, কিন্তু তার অল্টার ইগো আমি বলতে পারি, সে মুখ বাড়িয়ে যখন দেখছে ইনি আত্মহত্যার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, দ্বিধাগ্রস্ত, আত্মহত্যা করবেন কিনা দ্বিধাগ্রস্ত। তখন তিনি বলছেন যে এই যে তুমি ভয় পাচ্ছ, ক্ষুদিরাম ভয় পায়নি, কারণ ক্ষুদিরাম জানতো সে কি করতে চেয়েছিল, ক্ষুদিরাম জানতো সে কি করতে গেছে, এবং ক্ষুদিরাম জানতো তার জন্য কি মূল্য দিতে হয়, তুমি কোনোটাই জানো না। সেই জন্যে ক্ষুদিরামের ফাঁসিতে যেতে ভয় করেনি, তুমি আত্মহত্যাটা পর্যন্ত করতে পারছো না। এবং তার অসাধারণ একটা ডায়ালগ ছিল, আত্মহত্যার সাহসটাও তোমার নেই। কেন নেই? তার সামনে কোনো লক্ষ্য নেই। এখনকার যে ছাত্র সমাজ, আজ আপনি বাংলাদেশের কথা তুললেন, কিছুটা আমাদের দেশের সম্পর্কেও খাটে। কি করতে চাইছে তাও সে ব্যাপারেও নিশ্চিত নয়, তার কি মূল্য দিতে হবে সে ব্যাপারে নিশ্চিত নয়, কি হবে তা নিশ্চিত নয়, একটা চরম অস্থিরতা। ফলে এটা সব জায়গাতেই কম বেশি আছে। এবার যদি পার্টিকুলারলি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপর 47 সালের পরপর একটা স্বতন্ত্র ছাত্র রাজনীতি গড়ে উঠেছিল, তার একটা অন্য কারণ ছিল। সেটা হচ্ছে স্বাধীনতার পরপর যখন সেটা পূর্ব পাকিস্তানে পরিণত হলো, পূর্ব পাকিস্তানে তখন কোনো নির্দিষ্ট বর্ষিয়ান রাজনৈতিক কাঠামো ছিল না। পাকিস্তানে ছিল, মানে যেটা পশ্চিম পাকিস্তান, এখন যেটা পাকিস্তান, ভারতে ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানে ছিল না। আর সেই সময় পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের সংস্কৃতি নষ্ট করতে চেয়েছিল, এবং সেই সংস্কৃতি নষ্ট করবার বাহক হিসেবে যাদেরকে ব্যবহার করেছিল তারা ভারতীয় অংশ থেকে যাওয়া অবাঙালি সম্প্রদায়। আর দ্বিতীয়ত, বাংলাদেশে যে ছাত্র সমাজ যে সমস্ত সমাজ ব্যবস্থা থেকে উঠে আসছিল তারা আশরাফ গোষ্ঠীর সমাজ থেকে, কারণ আত্রাফ গোষ্ঠী নয়, না উল্টো বললাম, মানে অভিজাত গোষ্ঠী নয়, আত্রাফ গোষ্ঠীর সমাজ থেকে, আশরাফ থেকে নয়। এবং তারা তখন অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, অনেকেই কৃষক পরিবার থেকে উঠে আসছে। ফলে তারা তখন একটা স্বতন্ত্র, তাদের মাথার উপরে চরম গার্জিয়ানশিপ নেই, কোনো রাজনৈতিক কাঠামো। সেই সময় যখন পশ্চিম পাকিস্তানিরা তাদের ভাষার ওপরে, তাদের সংস্কৃতির ওপরে আঘাত হাঁটছে, কারণ পশ্চিম পাকিস্তানিরা জানতো যে সংস্কৃতিকে নষ্ট করতে গেলে ভাষাকে প্রথমে নষ্ট করতে হয়, যখন সেটাকে আঘাত হানছে তখন তারা স্বতন্ত্র সত্তা নিয়ে একটা রাজনৈতিক চরিত্র গড়ে তুলেছিল ছাত্ররা। 52 ভাষা আন্দোলন বলুন বা 52 থেকে 70 পর্যন্ত ছাত্র আন্দোলন একটা বিরাট জায়গা জুড়ে ছিল, তাদের একটা স্বতন্ত্র সংগঠন ছিল। কিন্তু 71-এর পর থেকে পরবর্তী 2 দশকে ঠিক ওই অস্থিরতার মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছে এবং কোনো না কোনো পাওয়ার পলিটিক্সের, পাওয়ার গ্রুপের তাবেদারে পরিণত হয়ে গেছে। কারণ পাওয়ারের কাছে গেলে তবে তারা একটু উপার্জন করতে পারবে, নইলে পারবে না, অথবা তারা কিছু একটা খুঁজে পাবে বা পাবে না। তার ফলে একদিকে নীতি এবং অন্যদিকে পাওয়ার পলিটিক্সের কাছে যাওয়া, যেটা এক ধরনের অদ্ভুত রকমের একটা জোর করে চাপানো রাষ্ট্র কাঠামো বা ভোটিং পলিটিক্সের মধ্যে তারা সামিল হয়ে যায়। ফলে যে স্বাতন্ত্র্য নিয়ে তারা 52 ভাষা আন্দোলন করেছিল, যে স্বাতন্ত্র্য নিয়ে 52 থেকে 70 পর্যন্ত চলেছিল, সেটা তাদের এখন আর নেই। ফলে এখন তারা সম্পূর্ণভাবে স্বাতন্ত্র্যহীন এবং ওই যে অস্থিরতার কথা আমি আগে বললাম, সেই অস্থিরতার মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং কোনো না কোনো অন্য রাজনৈতিক ইঙ্গিতের অনুসারী হয়ে তারা চলছে। সুতরাং সেটা না জাতীয়তাবাদ,
না রাষ্ট্রবাদ, না সমাজবাদ, কিছুই নয়। ফলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিভিন্ন পাওয়ার পলিটিক্যাল গ্রুপের সংঘাতের বোড়ে হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে। সেই জন্যে আমার মনে হয় যে এই বিশৃঙ্খলাটা সেখানে তৈরি হয়েছে। কিন্তু সেটা এখনকার একটা তো মানে এই আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার থেকে সম্পূর্ণ একটা অন্য জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। কিন্তু ঔপনিবেশিক আমলে যে ছাত্র সমাজ তারা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা জায়গায় দীক্ষিত হয়েছিল, তাদের মাস্টারমশাইরাও তাদের সেইভাবেই দীক্ষিত করেছিলেন। তাদের একটা লক্ষ্য ছিল, তাদের একটা স্বপ্ন ছিল, তাদের একটা কী করতে যাচ্ছে তার ভাবনা ছিল। ফলে তাদের সাংগঠনিক প্রক্রিয়া সঙ্গে কোনো তুলনাই চলে না এই পরবর্তী প্রক্রিয়া। যেহেতু আমরা অগ্নিযুগের বিপ্লবীদের নিয়ে আলোচনা করছি, আমার জানতে ইচ্ছা করছে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের ঠিক কীরকম সম্পর্ক ছিল? কিছু জায়গায় খুব মিল ছিল, আবার একটি দুটি জায়গায় তফাৎ ছিল। 1920 দশকে মেদিনীপুর জেলে যুগান্তর গোষ্ঠী এবং অনুশীলন গোষ্ঠীর যারা তখন জেলে, তারা সেই জেলে বসেই একটা সংঘবদ্ধ আন্দোলনের পরিকল্পনা করেছিলেন একযোগে, এবং এই সম্মিলিত পরিষদের নেতা হিসেবে তারা সুভাষ বসুকে ঠিক করেছিলেন। সূর্য সেনও সেই পরিকল্পনার অংশীদার ছিলেন। এরপর 1928 সালে কলকাতার পার্ক সার্কাসে কংগ্রেসের অধিবেশন বসে। সুভাষ বসু আসেন, সূর্য সেনও ছিলেন। সেই অধিবেশনে সুভাষ বসুর প্রেরণায় বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি হয়, যেটা সংক্ষেপে বিভি বলা হয়, যার প্রসঙ্গে হেমচন্দ্র ঘোষের নামটা খুব উঠে আসে। বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি হয় এবং সেই সংগঠন দ্বারা সূর্য সেন সেই সংগঠন দেখে সূর্য সেনের অত্যন্ত ভালো লাগে। তিনি তখন পরিকল্পনা করেন যে চট্টগ্রামে ফিরে তিনিও এইরকম একটি সংগঠন তৈরি করবেন এবং সুভাষ বসুকে আহ্বান জানাবেন সেখানে আসবার জন্য। এরপরে চট্টগ্রাম কংগ্রেস, জেলা কংগ্রেস যখন সংগঠিত হয়, সূর্য সেন তার সভাপতি হন এবং সেখানে সুভাষ বসু আসেন এবং মহালক্ষ্মী ব্যাংক প্রকাশ্য সভার পর মহালক্ষ্মী ব্যাংকের পিছনে একটা ছোট্ট কুঠুরিতে কয়েকজন শিষ্য নিয়ে, ছাত্র নিয়ে সূর্য সেন সুভাষ বসুর সঙ্গে বৈঠক করেন এবং সেখানে একটা রাজনৈতিক জায়গায় তারা একমত হন যে দেশের ভেতরে যখন জনসংগঠনে আমরা থাকব, গণ আন্দোলন যখন গঠন করব, তখন আমরা অহিংস থাকব। কিন্তু তার মানে এই নয় যে শাসককে যখন আঘাত করব, প্রত্যাঘাত করব, তখন অহিংস থাকব। সুভাষ বসু এটা পছন্দ, এবং এইখানেই সুভাষ বসুর সঙ্গে গান্ধীজির মতবিরোধও হয়েছিল। তো কিন্তু এর সঙ্গে একটা দুঃখের কথাও বলতে হয়, আজকে যেরকম চতুর্দিকে আমরা রাজনৈতিকভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা দেখি না, সুরাট স্প্লিটেও মঞ্চে চটি ছোড়া হয়েছিল 1907 সালে। আবার এই সময়তেও বাংলা কংগ্রেসে পরিষ্কার দুটো গোষ্ঠী দেখা দেয়। একদিকে অনুশীলন সমিতির লোকেরা এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তারা এই জায়গাটাতে, অর্থাৎ কখনোই তারা সহিংস হবেন না, এই জায়গাটা তুলে ধরবার চেষ্টা করতে থাকেন। যদিও অনুশীলন সমিতি কিন্তু আদতে সেইভাবে গড়ে ওঠেনি, তবু। আর যুগান্তর গোষ্ঠী এই মতকে সমর্থন করে, সুভাষ বসুর মতকে সমর্থন করে এবং সূর্য সেনও সুভাষ বসুর মতকে সমর্থন করে। এবং সুভাষ বসু যেভাবে বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি করেছিলেন, সূর্য সেনও সেই মডেলটিকে সামনে রেখে চট্টগ্রামে সংগঠন তৈরি করেন ছাত্রদের নিয়ে, এবং তিনি সেটাকে রিপাবলিকান, তারই গড়া রিপাবলিকান আর্মি
রিপাবলিকান আর্মির চট্টগ্রাম ইউনিট হিসেবে সেটাকে তিনি গড়ে তোলেন এবং এই ইউনিটের সদস্যরাই পরবর্তীকালে ওই বিখ্যাত ঘটনাগুলোতে পার্টিসিপেট করে, আসাম বেঙ্গল রেলের ধনভাণ্ডার লুট করে কিংবা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অগ্রণী হয় ইত্যাদি। তো তখন থেকেই সুভাষ বসুর সঙ্গে সূর্য সেনের যথেষ্টই যোগাযোগ ছিল। পার্থক্যটা হয় কখন, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই যে গোষ্ঠীদ্বন্দ্বটার কথা বললাম না, সেই গোষ্ঠীদ্বন্দ্বটা এমন পর্যায়ে গিয়েছিল যে ওই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তখন সূর্য সেনের মাথা ফেটেছিল, চেয়ার ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং ওই গোষ্ঠীদ্বন্দ্বের সময়ে তার অত্যন্ত প্রিয় শিষ্য সুখেন্দু দত্ত, তিনি অত্যন্ত সে ছুরিকাঘাতে পরপর ছুরিকাঘাতে তিনি আহত হন এবং তিনি তারপরে তিনি মারাও যান এবং তিনি মারা যাওয়ার পরে তার যে দেহ বহন করে শবদাহের জন্য যখন নিয়ে যাওয়া হয়, পুরো রাস্তা নগ্ন পদে সুভাষ বসু কাঁধ দিয়েছিলেন, একবারের জন্য তিনি কাঁধ সরাননি। তো যাই হোক, তো সুভাষ বসুর সঙ্গে যোগাযোগ ছিল এবং যে একটা পার্থক্যের কথা বললাম কখন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং ইত্যাদির পরে যখন ইংরেজ পুলিশ হন্য হয়ে সূর্য সেনকে খুঁজছে, তখন সুভাষ বসু তার মেজদা শরৎ বসুকে অনুরোধ করেছিলেন যে কোনো প্রকারে হোক সূর্য সেনকে কোনো না কোনোভাবে বার্মা হয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হোক, সেই ব্যবস্থা করা হোক। এবং শরৎ বসু এই প্রস্তাবটা সূর্য সেনের কাছে পাঠিয়েছিলেন। তখন সূর্য সেন বলেছিলেন যে সুভাষবাবুর এই পথটাকে আমি সমর্থন করি না, সহিংস প্রত্যাঘাত হোক, জনজাগরণী রাজনীতি হোক, জাতীয়তাবাদী আন্দোলন হোক, যাই করব না কেন আমি দেশের মধ্য থেকে করব, আমি জীবন বিসর্জন দেব, কিন্তু দেশ থেকে যাব না। এই জায়গাটায় তিনি সুভাষ বসুর কথা শোনেননি, শরৎ বসুর কথা শোনেননি, তবে রাজনীতিগতভাবে তার সঙ্গে সুভাষ বসুর সবসময়ই যোগাযোগ ছিল। মাস্টারদা সূর্য সেনকে তো আমরা সবাই চিনি, এবার একটু অন্যরকম কথা বলা যাক। একজন বিপ্লবী স্ত্রী হিসাবে পুষ্পকান্তলা দত্তের কি ভূমিকা ছিল ওনার জীবনে? যে সময়ের কথা আমরা বলছি, যদি আমরা মেয়েদের ইতিহাস দেখি তাহলে আরেকটা দিক থেকে এটা দেখতে হয়। 19 শতকে সমাজের বাইরের জীবনে অন্দরমহল থেকে মেয়েদের নিয়ে আসবার একটা প্রবণতা দেখা দিয়েছিল এবং তখন বলা যেতে পারে ইউরোপীয় রোম্যান্টিসিজমের প্রভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, যারা অভিজাত বর্গের ছিলেন তারা অনেকেই আস্তে আস্তে বাইরের সমাজ জীবনে তাদের স্ত্রীদের অন্দরমহল থেকে বার করে আনছিলেন। কিন্তু একই সময়ে সাধারণ মধ্যবিত্ত সমাজে একটা অদ্ভুত দ্বন্দ্ব ছিল। সেটা হলো, যেহেতু পুরুষের মধ্যে একটা, সে ইংরেজের সঙ্গে চাকরির সূত্রে হোক, লেখাপড়া শেখার সূত্রে হোক, একটা আপলিফটমেন্ট হচ্ছে কিছুটা, ফলে স্ত্রীদেরও একটু আপলিফটমেন্ট না হলে আর মান থাকে না। সেই জন্য তারা স্ত্রীদেরও একটু লেখাপড়া শেখাবেন, একটু উন্নত করবার চেষ্টা করবেন। কিন্তু একই সঙ্গে আবার তাদের মনে হতো যে এর ওপরেও একটা কন্ট্রোল রাখতে হবে, অর্থাৎ তাদের স্ত্রীরা কতটা এগোবেন, কোনখানে থেমে যাবেন, সেটা তারাই ঠিক করে দেবেন। গোটা 19 শতকটা আপনি দেখবেন যে 19 শতকে 1880-90-এর দশকের পরে 29টা ম্যানুয়াল বেরিয়েছিল। ইংরেজরা যেমন প্রশাসনিক শিক্ষার জন্য ম্যানুয়াল বার করত, সেই রকম এরা 29টি ম্যানুয়াল বার করেছিলেন মেয়েদের কি করতে হবে আর কি করতে হবে সেইটি বলবার জন্য। রমণীর কর্তব্য, গার্হস্থ্য কোষ, ললনা সুরহিত, এরকম 29টি ম্যানুয়াল বেরিয়েছে। 19 শতকের এই
প্রবণতাটা 20 শতকে এসে কি দাঁড়ালো? 20 শতকে যে প্রশ্নটা দাঁড়ালো যে যারা সমাজ জীবনে বেরিয়ে আসছেন বা যারা এখনো বেরোননি, যখন স্বদেশী আন্দোলন গড়ে উঠছে, জাতীয় আন্দোলন গড়ে উঠছে, সেখানে তাদের ভূমিকাটা কি হবে? সেই সময়তে এই প্রশ্নটাও এসেছিল যখন এই গুপ্ত সমিতি তৈরি হচ্ছে, সূর্য সেন যখন সংগঠন তৈরি করছেন, এই প্রশ্নটাও এসেছিল যে কতটা তারা এসবে যুক্ত হবেন বা কতটা তারা এদিকে আসবেন। আস্তে আস্তে বাঙালি এগোচ্ছে 19 শতক পেরিয়ে 20 শতকে, কিন্তু তবু এমনকি সূর্য সেনও মনে করতেন এবং এমনভাবে মনে করতেন যে তার অনেক অনুসারী তাকে মাইসোজেনিক বলেছেন, নারী বিদ্বেষীও বলেছেন। কারণ তখন তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে যে ধরনের সংগঠন তারা করতে যাচ্ছেন, যে ধরনের আন্দোলনে তারা ব্রতী হতে যাচ্ছেন, তাতে যে পুরুষেরা অংশ নেবে তাদেরকে কুমার থাকতে হবে, কৌমার্য ব্রত, ব্রহ্মচর্য পালন করতে হবে, সংসার জীবন তাদের জন্য নয়। এবং সূর্য সেনের জ্যাঠতুতো দাদা সূর্য সেনের বিয়ে ঠিক করেন। তখনও সূর্য সেনের আপত্তি ছিল, কিন্তু বিরাজমোহিনী তার বৌদিকে তিনি মায়ের মতো শ্রদ্ধা করতেন। বিরাজমোহিনী যখন আবেগের প্রকাশ ঘটাতে শুরু করলেন, তখন সূর্য সেন বাধ্য হয়ে সম্মতি দিলেন বিয়ের। 14 বছর বয়সে পুষ্পকুন্তলা সেনের সঙ্গে তার বিয়ে ঠিক হলো। বিয়ের রাতে, বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের রাতে তিনি পুষ্পকুন্তলা সেনকে বললেন, আমি তোমাকে বিয়ে করলাম বটে, কিন্তু আমি কৌমার্য লঙ্ঘন করতে পারবো না এবং সংসার জীবন যাপন করতে পারবো না, কারণ আমি আমার দেশের জন্য আমি উৎসর্গীকৃত, এইটা তোমাকে মেনে নিতে হবে। তখন পুষ্পকুন্তলা সেন 14 বছরের বালিকা। এবং সূর্য সেন সত্যি সত্যি তিনি সাংগঠনিক কাজে সংসার ছেড়ে গেলেন। পুষ্পকুন্তলা সেনের সংসার করা হয়নি। ইতিহাস এই আত্মোৎসর্গ ব্যাপারকে মনে রাখে না। একেবারে পরের দিকে প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে যখন সংগঠনে আসছেন, তখন সূর্য সেনের মনের পরিবর্তন হয়। তখন তিনি ভাবেন যে আচ্ছা, আমি তো আমার দেশের প্রতি উৎসর্গ করেছি নিজেকে, এখানে তো পুষ্পকুন্তলা সেনকেও যুক্ত করতে পারতাম। এবং তিনি পুষ্পকুন্তলা সেনকে যখন সে চিঠি লেখেন, তখন সেই ইঙ্গিত দেন যে আমি আমার আগের মনোভাবের পরিবর্তন ঘটিয়েছি, আমার মনে হয় আমার স্ত্রী হিসেবে তুমিও অংশ নিতে পারো। কিন্তু ততদিনে পুষ্পকুন্তলা সেন কঠিন রোগে আক্রান্ত এবং সূর্য সেনের এই আহ্বানে সাড়া দেওয়ার আগেই তার মৃত্যু হয়। মাত্র 7 বছরের পরেই তার মৃত্যু হয়। ফলে এই জায়গাটায় হয়তো ওই যে 19 শতক থেকে বাঙালি মধ্যবিত্তের যে দ্বন্দ্ব বয়ে আসছিল, তার প্রভাব হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেও পড়েছিল এবং কিছুটা সেই দ্বন্দ্বে আক্রান্ত সূর্য সেন এই জায়গাটায় বোধহয় একটু অবিচারী করেছিলেন। তবে ইতিহাসের উচিত ছিল পুষ্পকুন্তলা সেনের মতো যারা বীণা দাস বা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো যারা অংশ নেননি কিন্তু অংশ নিয়েছিলেন, এইভাবে ইতিহাসের উচিত ছিল তাদেরও মনে রাখা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা শেষ পর্যায়ের দিকে এসেছি, সময় খুব কম, সেই জন্যে খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হচ্ছে। কিন্তু পরে আজকের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে এত বিস্তৃত বিষয় প্রায় সারাদিন আলোচনা করলেও শেষ হবে না। তো আমরা আজকে যেটা আপনাদের একটু আগে আমি বলছিলাম যে বিভিন্ন
বিপ্লবীদের পরিবার থেকে যারা এসছেন, আমি একটু তাদেরকে সামনে একবার আসতে বলছি। দেবেন্দ্রলাল ঘোষের মিতালি সরকার একটু সামনে আসবেন। দেবকুমার ঘোষের বাড়ির থেকে এসছেন রমা রায়। শহীদ বসন্ত বিশ্বাসের বাড়ির থেকে এসছেন তরুণ বিশ্বাস। পরীক্ষিত মুখোপাধ্যায়ের পরিবারের এসছেন মঞ্জু মুখার্জি। চট্টগ্রাম পরিষদ থেকে এসছেন প্রদীপ কুমার দত্ত। অনুশীলন ভবন থেকে এসছেন অরিন্দম মুখার্জি। আর দিদিকে একটু নাও তো, সুরজিৎ। হ্যাঁ, আচ্ছা আপনি, আচ্ছা আপনার, আচ্ছা অমূল্য কাঞ্চন দত্ত রায়ের পরিবার থেকে এসছেন। আচ্ছা বুড়িগ্রামের তীরে যে যুদ্ধ হয়েছিল সেখানে যিনি প্রথম শহীদ হয়েছিলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী, তার নাতি এসছেন জয়দীপ রায়চৌধুরী। অনেক পরিবার বাকি রয়েছে, আমরা তাদেরকে 9th অগস্ট আমরা ওনাদের সঙ্গে কথা হয়েছে আমরা 9th অগস্ট সবাইকে নিয়ে আমরা এখানে আরও বড় করে অনুষ্ঠান করার চেষ্টা করব। একটা প্রশ্ন আমি করতে চাই, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই শব্দটি আমরা চট্টগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা কন্ডেম করি, কারণ চট্টগ্রাম পরিষদ এটা মনে করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল একটা যুব বিদ্রোহ। এই যুব বিদ্রোহের প্রেক্ষাপটে মানে লুণ্ঠন শব্দটা শুনলে কোড আনকোড মনে হয় কারো বাড়ি শাড়ি কাপড় চুরি করে নিয়ে গেল ঘুরছে না। আমরা তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ব্যবহার বুঝেছি। ঠিকই তো হ্যাঁ, সেই যুগে যেটা লুণ্ঠন ছিল আজকে আর সেটা লুণ্ঠন নয়। একমত আপনার সঙ্গে সবাই একমত। নিশ্চয়ই না, এই জন্যই তো আলোচনা এখন এই সমস্ত পরিষদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের। 1949 সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসির ঠিক 15 বছর পরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই বলে একটা সিনেমা বেরিয়েছে। হ্যাঁ, সেটা থেকে মানুষের মনে মনে ওইটাই প্রকাশিত হয়েছে, কিন্তু ওই লুণ্ঠন শব্দটা ইংরেজদের দ্বারা ইম্পোজ করা হয়েছে। কিন্তু আমরা বলছি যে চট্টগ্রাম অস্ত্রাগার দখল, এই দখল ব্যাপারটা যদি না আসে তাহলে টোটাল ব্যাপারটা একটা ভুল। নিশ্চয়ই না, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের আরেকভাবে দেখবেন না, কিন্তু আপনার সাজেশনটা ঠিক আছে। নিশ্চয়ই আচ্ছা, আমরা একটু, আপনারা বসুন আমাদের, হ্যাঁ তাকে ব্যাখ্যা করা। আচ্ছা বসুন একটু বসুন। আমরা হ্যাঁ এই আমরা যারা আজকে আমাদের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন, আমি দিলীপ দাকে বলবো তাদের লিখিত পর্যবেক্ষণ আমরা নেব। শুধু 2-1 মিনিটের মধ্যে 2-1টি কথায় আজকের অনুষ্ঠান কেমন লাগলো যদি একটু বলে দেন। দিলীপ দা আগে বলুন, তারপর ডক্টর লাহা বলবেন। হ্যাঁ, আজকে যে অনুষ্ঠান খুবই মনোগ্রাহী, কোনো সন্দেহ নেই। তবে এরকম ধরনের অনুষ্ঠানের মধ্যে যদি একটা ঐক্যসূত্র থাকে তাহলে খুব ভালো লাগে। আমি যেন সেই ঐক্যসূত্র, মানে এটা আমার, আর কারোর ক্ষেত্রে কে কীভাবে দেখেছেন আমি সেটা বলছি না। আমার মনে হয়েছে এই ঐক্যসূত্রটা প্রথম 2টো পর্বে পেয়েছি, 3য় পর্বে যেন কোথায় হারিয়ে গেলাম সেটা আমি, যাই হোক, এটা ওনার সঙ্গে পরে একবার আলোচনায় বসবো যদি সম্ভব হয়। আর আমি শ্রী অরবিন্দ সমিতিকে রিকোয়েস্ট করছি এরকম ধরনের প্রশ্নোত্তর বা মাধ্যমে শ্রী অরবিন্দ চর্চা, এখানে তো চর্চা হবে না, চর্চাই হয়,
শ্রী অরবিন্দ চর্চা যাতে হয়, যাতে আমরা কিছু আমাদের যারা শ্রোতা তারা যাতে কিছু উপকৃত হন, আমরাও সেই সঙ্গে উপকৃত হব, কোনো সন্দেহ নেই। একটা ডায়ালগ ফর্ম যেটা আজকালকার ফ্যাশন, এই ডায়ালগ ফর্মেই যদি সব কিছু এটা তুলে ধরা হয়, যে আরও যাতে এরকম অনুষ্ঠান হয়, সেটাই আমি এখানে বিশ্বজিৎবাবু আছেন, বিশ্বজিৎকে আমি সেই রিকোয়েস্টটা করছি। ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর লাহা। আমাদের অনুষ্ঠান শেষ হবে বন্দে মাতরম গানটির মধ্যে দিয়ে, আপনারা একটু অপেক্ষা করবেন। আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় শুনলাম, অনেক নতুন কথাও শুনলাম, অনেক পুরনো কথাও শুনলাম। তবে যে জিনিসটা আমি বক্তাদের কাছে বা যারা সঞ্চালন করছেন, প্রশ্ন রাখছিলেন, তাদের কাছে একবারের জন্য আশা করেছিলাম, সেটা পাইনি। সেই জন্যে সংক্ষেপে দু একটা কথায় সেটা বলে দিচ্ছি। শ্রী অরবিন্দ 1914 সাল পর্যন্ত বাংলার বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, মতিলাল রায় এবং আর দু একজনের মধ্য দিয়ে। সেটা তিনি নিজে আত্মচরিতে লিখে গেছেন। 1914 সালের মে মাসে কিন্তু মতিলাল রায়কে লিখলেন, যারা আমার সঙ্গে এবার কানেক্টেড হবে তাদের কিন্তু দে মাস্ট উইথড্র ফ্রম এই ভায়োলেন্স, টেরোরিজম, এর সব থেকে নিজেদের প্রত্যাহার করতে হবে, এবং সেটাই ছিল তার নির্দেশ। এবং আবার জুন মাসে সেইগুলোই তিনি বিস্তারিতভাবে বললেন, কারণ 1, কারণ 2, কারণ 3, হোয়াই আই ক্রাই হল টু টেরোরিজম। এবং এই চিঠি দুটি পাওয়ার পর বাংলার বিপ্লবী কুল কিন্তু হতাশ হয়েছিল, এবং তারা মতিলাল রায়ের বাড়িতে যখন এই চিঠিটি তারা পড়ে শোনে, তখন নিজেরা ঠিক করে যে না, তারা অন্য পথে যাবে। এবং সেইটার সুন্দর বর্ণনা আছে লাইট টু সুপার লাইট গ্রন্থে, অরুণ কুমার দত্তের ধারা বিবরণীতে। এবং সেখানে তিনি বলছেন, তারপরে বিপ্লবীরা গেল উত্তরপাড়ায় গঙ্গা তীরে একটা জীর্ণ মন্দিরে। সেই বিপ্লবী কারা কারা ছিল? সেখানে ছিলেন রাসবিহারী, যতীন মুখার্জি, বাঘা যতীন, যাদুগোপাল মুখার্জি, অমরেন্দ্রনাথ চ্যাটার্জি, বিপিন বিহারী গাঙ্গুলি, মতিলাল রায়। এবং তারা ঠিক করলেন সারা ভারতবর্ষের সৈন্যবাহিনীতে একযোগে আন্দোলন তৈরি করে সেখানে ইনসারেকশন করবেন, এবং তারিখ ঠিক করলেন 21শে ফেব্রুয়ারি 1915। কিন্তু সেটা বিশ্বাসঘাতকরা ব্রিটিশ সরকারকে জানিয়ে দিয়ে তাদের সচকিত করে দেওয়ার পর সেই তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো জানুয়ারি 21। এবং তা সত্ত্বেও রাওয়ালপিন্ডি থেকে সিঙ্গাপুর সর্বত্র এই মিউটিনি বা এই বিদ্রোহ তৈরি করার কথা ছিল, সর্বত্র সেগুলো পরাস্ত হলো। কোথাও কোনো সৈন্য বিদ্রোহ হলো না, একমাত্র সিঙ্গাপুর গ্যারিসনে হলো, কিন্তু সেখানেও সেই রক্তাক্ত পরিণতি হলো। এরপরে বিপ্লবীরা যে যার মতন চলে গেলেন, এবং বাঘা যতীন, যিনি আজকে আলোচ্য বিষয় ছিলেন, তিনি চলে গেলেন উড়িষ্যায়, এবং বালেশ্বরের যুদ্ধে তিনি বীরের মতন বুড়িবালামের তীরে প্রাণ দিলেন। এই ইতিহাসটা সম্পূর্ণ আলাদা, কিন্তু শ্রী অরবিন্দ যে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, সন্ত্রাসবাদ থেকে ফিরে আসতে বলেছিলেন, সেই প্রসঙ্গটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে এই নয় যে তিনি এই বিপ্লব পন্থা বা এই বিপ্লবীদের ছোট করেছেন। একটা অনিল বরণ রায়ের লেখার ওপরে শ্রী অরবিন্দের আরও বাড়িয়ে লেখা আছে, অ্যান আনরিলিজ স্টেটমেন্ট অন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেইখানে শ্রী অরবিন্দ বলছেন যে আমরা চলে এসেছি একদম স্বাধীনতার কাছে, এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী অহিংস সহিংস সবাই এই স্বাধীনতা প্রস্তুত করেছে, তাহলে তাদেরও তিনি পরোক্ষভাবে সমর্থন করছেন। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। গানের আগে আমি অরিন্দমকে একটু অনুরোধ করব ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। নমস্কার। আজকে একটু অন্যভাবে আমরা বিষয়টিকে উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম। প্রশ্নোত্তরের মাধ্যমে 3 দশকের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন 3 জন বিশিষ্ট বক্তা। তাদের সহযোগী হিসেবে আরও 3 জন ছিলেন,
সকলকে আমি ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও যারা আজকে এই দাবদাহের মাঝখানেও এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে ছিলেন, তাদের সকল দর্শক এবং শুভানুধ্যায়ী এবং বিপ্লবী পরিবার থেকে যারা আজকে এখানে এসেছিলেন সকলকেই আমি ধন্যবাদ জানাই। নমস্কার। আপনাদের সকলকে একটু অনুরোধ করছি, আজকে এই সুন্দর অনুষ্ঠানের পরে আমরা বন্দে মাতরম গান দিয়ে শেষ করব। এই গানের সময় আপনাদের একটু উঠে দাঁড়াতে অনুরোধ করছি। আর যারা চাইবেন এই গান সকলেই জানেন, তাতে আপনারা গলা মেলাতে পারেন। এটা পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে যে সুরে গান গাওয়া হয় সেই সুরেই আমরা বন্দে মাতরম গানটা উপস্থাপনা করছি। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তাংহি দুর্গা রাসপারণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী। তাংহি দুর্গা রসপ্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী। বাণী বিদ্যা ধারিণী, নমামি তং নমামি কমলাং অমলাং অতলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ধরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে